হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। আজকে আমরা পড়ব প্রেপোজিশন। তার আগে আপনারা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেন এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব স্টুডেন্টদের জয়েন করার জন্য। আমরা আরেকটু সময় অপেক্ষা করি, আর এর মধ্যে আপনারা শেয়ার করে রাখতে পারেন সো দ্যাট ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ক্লাস টু। আপনাদের সাথে আছি আমি শাম্মী। আজকে আমরা প্রেপোজিশন পড়ব। তার আগে আমরা একটু ওয়েট করি জয়েন করার জন্য। প্রিপোজিশনটা এরকম একটা টপিক যেটা সব পরীক্ষাতে, অলমোস্ট সব পরীক্ষাতে আসে, বিট অ্যাডমিশন টেস্ট অর জব এক্সাম, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আসে, আপনার বোর্ড এক্সামগুলোতেও আসে, প্লাস চাকরির এক্সামগুলোতেও আসেই। তো আজকে ক্লাসটা আমরা একটু বেসিক থেকে অ্যাডভান্সড যাব। প্রতিদিন আমরা যেটা করি যে ক্লাসটা একটু বেসিক থেকে অ্যাডভান্সডের দিকে যায়। বেসিক ডিসকাশন শেষ করে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো একটু দেখব এবং ওগুলোর পিছনের রুলসগুলো ডিসকাস করব। আমরা দেখি কতজন জয়েন করেছেন, আর একটু ওয়েট করি। 59 people are watching. ওকে, রিয়াসাদ নূর কেমন আছেন ম্যাম? আমাদের রেগুলার স্টুডেন্ট রিয়াসাদ নূর। ভালো আছে আলহামদুলিল্লাহ। রিয়াসাদ নূর, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। How many people are watching? 68 people. ওকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা লেকচারটা স্টার্ট করব। আচ্ছা, আপনারা জয়েন হতে থাকেন, এর মধ্যে আমি একটা ডায়াগ্রাম ড্র করি, কেমন? I think white color would be appropriate here. ওকে, আমরা আরেকটু সময় ওয়েট করি। আমরা একটা ডায়াগ্রাম ড্র করি। আমরা একটা ডায়াগ্রাম ড্র করছি, আপনারা জয়েন করতে করতে অলরেডি। কল্পনা মাহমুদ, ওয়ালাইকুম সালাম। অ্যাডমিট হলাম। উৎপল দাস, ওয়েলকাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এম জি সামাদ, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। ওকে, রিদওয়ান খান, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রিদওয়ান খান, আপনি কেমন আছেন? আরাফ খান, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আমি একটু ডায়াগ্রাম ড্র করছি, এর মধ্যে আপনার জয়েন করে ফেলেন, কেমন? তো আমরা এই এই জিনিস থেকে, এই ডায়াগ্রাম দিয়ে আমরা কিছু প্রেপোজিশন শিখবো আগে, কেমন? তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন একটা জিনিসে হয় যে ইন এবং অ্যাটের মধ্যে কনফিউশন হয়। তো ইন আর অ্যাটের কনফিউশনটা দূর করব কিভাবে, আমরা তো পরের ডিসকাশন বা এক্সাম্পলে আসবই, আগে ডায়াগ্রামে দেখে নেই। ধরেন এই জিনিসটাকে একটা রুম কল্পনা করি। তো আমি একটা বিল্ডিং এ আছি, এই বিল্ডিংটাতে থার্ড ফ্লোরে ক্যারিয়ার ম্যাপ। তো আমি যদি বলি যে ধরেন এই বিল্ডিং এর নাম কাজী টাওয়ার, হোয়াট এভার বিল্ডিংটার নাম আমি জানি না, ধরেন কাজী টাওয়ার। তো আমি যদি বলি যে আমি কাজী টাওয়ারে আছি, তো কাজী টাওয়ারের মধ্যে তো অনেকগুলো রুম, অনেকগুলো ফ্লোরে
কোনো কোনো ফ্লোরে হসপিটাল, কোনো কোনো ফ্লোরে কোচিং, কোনো কোনো ফ্লোরে হচ্ছে মানে অন্যান্য অফিস আছে। তো আমি তো যখন এই কাজী টাওয়ারে আছি, আমি কিন্তু নির্দিষ্ট করে বলি না, আমি শুধু বলেছি আমি কাজী টাওয়ারে আছি, কিন্তু কাজী টাওয়ারের ঠিক কোন জায়গাটাতে আছি সেটা আমি নির্দিষ্ট করে বলিনি। এই জন্য আমি বলতে পারি আই অ্যাম ইন দ্য কাজী টাওয়ার। তখন অনির্দিষ্ট করে আছি, সেখানে যে ইন, অনির্দিষ্ট হলে ইন। আমি এই বিল্ডিং এর মধ্যেই আছি, ধরেন কাজী টাওয়ারে আছি, কাজী টাওয়ারের একটা অনির্দিষ্ট স্থান, আমি নির্দিষ্ট করে বলিনি এই বিল্ডিং এর ঠিক কোন জায়গাটাতে আমি আছি, তাহলে সেই ক্ষেত্রে হবে ইন। কিন্তু আমি যদি বলি আই এম অ্যাট দ্য থার্ড ফ্লোর অফ কাজী ফ্লোর, আমি যদি বলি আমি থার্ড ফ্লোরে আছি, আমি নির্দিষ্ট করে বললাম না। ধরুন এই ফ্লোর হচ্ছে 10টা হচ্ছে ফ্লোর আছে এই বিল্ডিং এ, এই 10টা ফ্লোরের মধ্যে আমি নির্দিষ্ট করে যদি না বলি, তখন আমি বলবো আই এম ইন দ্য কাজী টাওয়ার। আর আমি যদি নির্দিষ্ট করে বলি আমি থার্ড ফ্লোরে আছি, তাহলে আমি বলবো আই এম অ্যাট দ্য থার্ড ফ্লোর ইন কাজী টাওয়ার। কেমন? আই এম অ্যাট দ্য থার্ড ফ্লোর ইন কাজী টাওয়ার। তো হচ্ছে ইন এবং অ্যাটের এই যে ইয়াটা, ডিফারেন্সটা একটু বুঝলেন। মানে যেখানে অ্যাট দেখবেন সেখানে মনে করবেন যে একটা নির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট কোনো কিছু, সেটা হচ্ছে অ্যাট। আমি যখন বললাম আই এম ইন দ্য বিল্ডিং, তখন আমি নির্দিষ্ট করে বলছি না, তার মানে এটা ইন হবে। এখন দেখেন ইনটু এবং অ্যাক্রসের মধ্যে পার্থক্য কি। আমি যখন হেঁটে একটা রুমের মধ্যে ঢুকলাম, বাট এই রুমটা আমি পার করে যাইনি, আমি একটা রুমের মধ্যে ঢুকেছি বাট এই রুমটা আমি ক্রস করে যাইনি, তাহলে আই ওয়াকড ইনটু দ্য রুম, আই ওয়াকড ইনটু দ্য রুম, আই ওয়াকড ইনটু দ্য রুম। এবং আমি যদি এই ধরেন হচ্ছে এই রুমটা আমি পার করে, এই বিল্ডিংটা আমি ক্রস করে চলে গেলাম, এই বিল্ডিংটা আমি ক্রস করে চলে গেলাম। অনেক সময় দেখবেন যে মার্কেটে, নিউ মার্কেটে বা নূরজাহানে দেখবেন যে একদিক দিয়ে আপনি প্রবেশ করলেন, বের হয়ে আরেক রাস্তাতে আপনি বের হয়ে যেতে পারবেন। তো আপনি এই দিক দিয়ে প্রবেশ করে বের হয়ে গেলেন, ওইটা হবে অ্যাক্রস। তাহলে ইনটু এবং অ্যাক্রসের পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? একটু কাইন্ডলি কমেন্ট করবে। ইনটুটা হচ্ছে আমি হচ্ছে প্রবেশ করেছি বাট এটা পার হয়ে যায় নাই, আর অ্যাক্রসটা হচ্ছে আমি এটা এই রুমটা পার হয়ে গিয়েছি। তো অ্যাক্রস আর একটা উদাহরণ হচ্ছে যে ধরেন এটা একটা রিভার, নদী, আপনি হচ্ছে বোটে করে পার হয়ে গেলেন, তাহলে পার হওয়ার জন্য মাঝিকে বললেন, মাঝিকে কি বলবেন? ফেরি মি অ্যাক্রস দ্য ওয়াটার অর রিভার, ফেরি মি অ্যাক্রস দ্য রিভার। কেমন? নদীটা আমি মাঝিকে বলছি আমাকে পার করে দেন, তাহলে আমি তখন কি বলবো? ফেরি মি অ্যাক্রস দ্য রিভার, কারণ আমি হচ্ছে নদীতে চলে গেছি। কিন্তু এই যে এই ক্ষেত্রে আমি যদি নদীটা পার না হয়ে এ পর্যন্ত গেলাম, তাহলে সেটা হবে ইনটু, এটা হবে ইনটু। আর যদি আমি পার হয়ে যাই তাহলে সেটা হবে অ্যাক্রস। অ্যাক্রস এবং ইনটু, অ্যাট এবং ইন, এই পার্থক্য এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এটা পরে আমাদের অনেক কাজে লাগবে। কেমন? এটা আমাদের পরে অনেক কাজে লাগবে। অ্যাক্রস এবং ইনটু, অ্যাট এবং ইন, এটার পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা এটা আমাদের একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। যদি বুঝতে না পারেন আমি হচ্ছে এটা রিপিট করব। অ্যাট হচ্ছে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কোনো কিছু বোঝায়। আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমি এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে আছি, যেহেতু আমি থার্ড ফ্লোর নির্দিষ্ট করে বললাম তাহলে আমি অ্যাট বলবো। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে না বলি তাহলে বলবো আই এম ইন দ্য মার্কেট। ওকে, তাহলে আমি বলবো আই এম ইন দ্য মার্কেট। কে কে দেখছেন? মুন্নি একটা দারুণ ক্লাস, দারুণ সব উদাহরণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের খুবই শ্রদ্ধেয় মুন্নি ম্যাম আছেন আমাদের সাথে। আবু সালে, হ্যালো ম্যাম, হাউ আর ইউ? আমি ভালো আছি। মোহাম্মদ সাজ্জাদ হচ্ছে এসব কখনোই পরীক্ষায় পাইনি, ডাইরেক্ট মুখস্থ থেকে কমন না পড়লে এই জিনিস খুব বিপজ্জনক। আপনি আজকের এক্সাম্পলটা যখন মনোযোগ দিয়ে দেখবেন, এরপর অ্যাট আর ইন দিয়ে, ধরেন আমি যে এক্সাম্পলটা দিলাম এটা পরীক্ষাতে আসলো না, কিন্তু আপনি বেসিকটা বুঝলেন, এরপরে তো পারার কথা, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, এটা আই গেস আপনাদের ক্লিয়ার। এখন আমরা আসি অ্যাবাভ এবং হচ্ছে ওভারের মধ্যে একটা কনফিউশন আছে। অ্যাবাভ এবং ওভারের মধ্যে একটা কনফিউশন আছে, ওই কনফিউশনটা আমরা দূর করব।
ধরেন এই যে একটা ফ্যান আমাদের মাথার উপর ঝুলছে, কিন্তু এটা কোনো কিছুর সাথে আটকানো না। ফ্যানটা তো কোনো কিছুর সাথে আটকানো, সেই ক্ষেত্রে এটা হবে অ্যাবাভ। কোনো কিছুর সাথে, আপনার মাথার উপর কোনো কিছু আছে যেটাকে আপনি টাচ করতে পারছেন না, কিন্তু আপনার মাথার উপর কিছু একটা আছে যেটাকে আপনি টাচ করছেন না, বা আপনার মাথা টাচ করছে না, বা আপনি টাচ করছেন না, কিন্তু সেটা কোনো কিছুর সাথে ঝুলন্ত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ লিখব। সো দ্য ফ্যান is spinning above my head. ফ্যানটি হচ্ছে আমার মাথার উপর ঘুরছে। সাধারণত ওভার এবং অ্যাবাবের মধ্যে ওরকম পার্থক্য নেই, কিন্তু ধরেন আপনার স্পেসিফিক ভাবে ফ্যান দিয়ে যদি আপনাকে অপশনে বোথ ওভার অ্যান্ড অ্যাবাভ দেয়, সেক্ষেত্রে অ্যাবাভটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে কোনো কিছুর সাথে আটকানো আছে ফ্যান। এখন আপনি আরেকটা সিচুয়েশন কল্পনা করেন যেখানে একটা বার্ড আঁকাই, এই পাখিটা হচ্ছে, আই এম ব্যাড অ্যাট ড্রয়িং বাই দ্য ওয়ে, এই পাখিটা আপনার মাথার উপর উড়ে যাচ্ছে, একজনের মাথার উপর দিয়ে এই পাখিটা উড়ে যাচ্ছে। তো এইটা হবে হচ্ছে ওভার, মানে এই পাখিটা তার কোনো কিছুর সাথে ঝুলানো নাই, এটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, মুভিং অবস্থায় আছে, এবং এটি কারোর সাথে ঝুলন্ত অবস্থায় নেই, কারোর সাথে আটকানো নেই বা ঝুলন্ত অবস্থায় নেই। ওই ক্ষেত্রে আমরা লিখবো মুভিং। The bird is flying over my head. The bird is flying over my head. আমরা হচ্ছে ইন্টু এবং অ্যাক্রসের মধ্যে পার্থক্যটা দেখেছি যে ইন্টু আমরা ভিতরে প্রবেশ করলাম কিন্তু এটা ক্রস করে গেলাম না, আর অ্যাক্রসের ক্ষেত্রে মনে রাখবেন যে ক্রস করে যাচ্ছে, ওটা অ্যাক্রস, মানে ক্রস করে গেলাম কোনো কিছু। আর হচ্ছে অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্যটা বুঝবো যে ফ্যান দিয়ে এক্সাম্পলটা মনে রাখবেন যে আপনার মাথার উপরে কোনো কিছু যেটা আপনি টাচ করতে পারছেন না, আপনার মাথার উপরে আছে এবং এটা কোনো কিছুর সাথে আটকানো অবস্থায় আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হবে অ্যাবাভ। এবং যদি সেটা আটকানো অবস্থায় না থাকে এবং মানে চলন্ত অবস্থায় থাকে, সেটা হবে ওভার। সো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, সেখানে অ্যারোপ্লেনও হতে পারে। তো এইটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? তো আমরা আরো কিছু সিচুয়েশন কল্পনা করব। এই সিচুয়েশনগুলো হচ্ছে, ধরেন এবার আসি অন নিয়েও মানুষের অনেক কনফিউশন হয়। অন, এখন দেখেন আমি একটা টেবিল আঁকালাম, কেমন? এটা চিন্তা করেন যে এটা একটা টেবিল, এই টেবিলটাকে টাচ করে একটা হচ্ছে কফির মাগ আছে, এই টেবিলটাকে টাচ করে একটা কফির মাগ আছে, তাহলে দ্য কাপ অর দ্য মাগ ইজ অন দ্য টেবিল। দ্য মাগ ইজ অন দ্য টেবিল। অন হচ্ছে কোনো কিছুকে টাচ করবে, কেমন? কোনো কিছুকে টাচ করবে। এখন আপনি দেখেন যে আমি বললাম যে ধরেন আপনি কোনো কিছুর উপরে থাকলে এবং সেটাকে টাচ করলো, ফ্যান যেহেতু টাচ করে নাই এই জন্য আমরা বলেছি অ্যাবাভ, এবং পাখিও যেহেতু টাচ করে নাই এই জন্য ওইটা ওভার। বাট এটা একটা সারফেসের উপরে, পাখিও উপরে ছিল, ফ্যান উপরে ছিল, কিন্তু টেবিলের উপরে যে কফি কাপটা আছে এটার এই সারফেসটাকে টাচ করেছে, স্পর্শ করেছে, এই জন্য এখানে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব, কেমন? এখন আপনি দেখেন একটা এক্সাম্পল দেই। এটা একটা দেয়াল, কেমন? এই দেয়ালের সাথে একটা ভদ্রলোক এটা একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা ভদ্রলোক হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, ধরেন উনি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে উনি কি করছে? এটা একটা দেয়াল। A boy is leaning against the wall. হেলান দিয়ে যখন দাঁড়ালেন তখন সেখানে প্রেপোজিশন আর কি থাকলো না, টাচ করেছে ঠিকই,
কিন্তু আপনি হেলান দিয়ে দাঁড়িয়েছেন, উপরে নাই, হেলান দিয়ে দাঁড়িয়েছেন। যদি উপরে থেকে টাচ করতেন তাহলে অন হতো। যেহেতু আপনি হেলান দিয়ে দাঁড়িয়েছেন এবং উপরে না, সেহেতু এটা হবে এগেনস্ট। এই প্রিপোজিশনটা হবে লিনিং এগেনস্ট দ্য ওয়াল। এখন ধরেন আপনার গার্লফ্রেন্ড অনেক দুঃখ পাইলো। এখন গার্লফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার পরে আপনি আপনার কাঁধের উপর আপনার গার্লফ্রেন্ডের মাথাটা রাখলেন। তো আপনার কাঁধের উপর যখন মাথাটা রাখবেন, এই ক্ষেত্রে হেলান দেওয়া, লিনিং এগেনস্ট দ্য ওয়াল। কিন্তু আপনার কাঁধের উপরে যখন আপনার গার্লফ্রেন্ড হেলান দিবে, তখন সেটা অন হয়ে যাবে। কারণ এই যে দেখেন, এই কাঁধের উপরে টাচ করেছে, কাঁধের উপরে টাচ করেছে, তখন অন হবে। আর যদি আমি যে হেলান দিয়ে বোর্ডের সাথে দাঁড়ালাম, এটা হবে লিনিং এগেনস্ট। সো লিনিং এগেনস্ট শিখলাম। লিনিং এগেনস্ট কখন হবে? যখন হেলান দিব, এগেনস্ট। আর লিনিং অন, লিনিং অন কখন হবে? যখন হচ্ছে আপনি কাঁধের উপরে মাথাটা রাখবেন। যেমন I need a shoulder to lean on. সো আমরা দেখছি যে কোনো কিছু উপরে হলে যদি স্পর্শ করে সেক্ষেত্রে অন হয়, এবং যদি হচ্ছে আপনার স্পর্শ না করে উপরে থাকে এবং ঝুলন্ত অবস্থায় থাকে, সেখানে হচ্ছে অ্যাবাভ হয়। আর যদি ঝুলন্ত অবস্থায় না থাকে, চলন্ত অবস্থায় থাকে মাথার উপরে, যেমন এরোপ্লেন বা পাখি, সেই ক্ষেত্রে সেটা হবে আপনার হচ্ছে ওভার। আপনার মাথার উপর সেই ওভার প্রিপোজিশনটা হবে। তো একই সাথে সাথে সিচুয়েশন কল্পনা করে করে আমরা প্রিপোজিশনের ডিফারেন্সটা শিখলাম। এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান। এবং আপনারা যদি মনে করেন এই ক্লাসটা আপনাদের জন্য হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, সো দ্যাট ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্যাট টু। ওকে, আমি একটু কমেন্ট দেখি কে কোথা থেকে দেখছেন। ও এম রুবেল রানা লিখেছেন, যাদের জিএফ নাই তাদের জন্য এই উদাহরণ কষ্টদায়ক। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শামসুল আরিফিন শাফি, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন। ওকে, তো আমাদের হচ্ছে এ পর্যন্ত প্রবলেম নেই আশা করি, তাই না? তো এখন আমরা হচ্ছে কিছু হচ্ছে আরো একটা দেখি, যে আমরা যদি গাছের উপরে বসি, ধরেন এটা একটা ট্রি, এই গাছের উপরে কোনো পাখি আছে, গাছের উপরে একটা পাখি বসে আছে। আল্লাহ, আমি পাখি এত পচা করে রাখাচ্ছি, সরি ফর দ্যাট। এখানে একটা পাখি বসে আছে। তো আচ্ছা, সিটের এক্সাম্পল আমরা আসবো। সিটের অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে ধরেন এই বার্ডটা যদি গাছের উপরে মানে বসে আছে, বার্ডের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে সেটা হবে ইন। কেমন? ইন হবে, কারণ আপনি চিন্তা করেন যে একটা গাছ, সেটার সারফেস থিং করাটা টাফ, অনেক ডালপালা আছে না? সো গাছে যখন পাখিটা কোনো ডালে বসে, আপনি ধরেই নেবেন যে গাছের মধ্যে সেটা আছে। কেমন? তো যখন আপনি হচ্ছে the bird is sitting in the tree, কেমন? এক্ষেত্রে ইন হবে। কেন হলো? আমরা জানি যে উপরে বসলে অন হওয়ার কথা ছিল, কিন্তু গাছের তো অনেক ডালপালা, তো এটার একটা সারফেস কল্পনা করাটা কিন্তু টাফ। সো যখন গাছে থাকবে, ডালে দেখবেন যে ওটাকে মনে হবে যে ডালে বসে থাকলো, গাছের মধ্যেই আছে। সো ওই ক্ষেত্রে এইভাবে মনে রাখবেন যে দ্য বার্ড ইজ সিটিং ইন দ্য ট্রি। গাছে বসার ক্ষেত্রে সেখানে ইন হবে, ওপরেও বসেছে কিন্তু ওখানে অন হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। কেমন? আমরা এবার আসি কিছু এক্সাম্পল যেখানে হচ্ছে প্রিপোজিশন বসে না, অমিশন অফ প্রিপোজিশন। ওগুলো একটু মনে রাখবো। কোথায় বসে সেটা পড়ার আগে আমরা হচ্ছে অমিশন অফ প্রিপোজিশন পড়ি। অমিশন অফ প্রিপোজিশন কেমন? আমরা সবসময় বলি যে হি entered into the room। এই ক্ষেত্রে
কি ভুল আছে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। এই সেন্টেন্সটাতে কি ভুল আছে কাইন্ডলি কমেন্ট করে জানান। কেমন? এই সেন্টেন্সটাতে কি ভুল আছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। হি এন্টার্ড ইনটু দ্য রুম। আরিয়ান মিহাদ আপু, আজ আপনার ক্লাসে আমিও আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, ইনটু হবে না রিয়াসাদ নূর। ঠিক আছে, হি এন্টার্ড দ্য রুম, অ্যানোনিমাস পার্টিসিপ্যান্ট, হি এন্টার্ড দ্য রুম, এক্স্যাক্টলি। বলেছি যে অমিশন অফ প্রেপোজিশন, প্রেপোজিশন কোথায় হবে না এটা বলেছি। কেমন? তো হচ্ছে এন্টার্ড এরকম একটা ওয়ার্ড যার পরে কোনো প্রিপোজিশন না। তো এটা কিন্তু শুনতে আমাদের কাছে কারেক্টই মনে হয়, এবং এই ভুলটা আমরা বারবারই করি যে হি এন্টার্ড ইনটু দ্য রুম, হি এন্টার্ড ইন দ্য রুম, হি এন্টার্ড অ্যাট দ্য রুম, এইসব আমরা কল্পনা করতে থাকি। বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে কিছু ওয়ার্ডের পরে প্রিপোজিশন হবে না। তো হচ্ছে এবার এটার কারেক্ট আনসারটা আই রিচড অ্যাট অর ইন দ্য স্টেশন, এটা একটু কাইন্ডলি কারেক্ট আনসারটা কমেন্ট করেন। কেমন? এটা কারেক্ট আনসারটা একটু কমেন্ট করেন। এটার আনসারটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। কেমন? I reached at the station, anonymous participant. শামসুল আরিফিন শফিয়া entered, you're right. আগেরটা সবাই পেরেছেন। entered এর সাথে ইন হবে না, শামসুল আরিফিন। শেখ মোহাম্মদ ইন্টু ভুল, হ্যাঁ আগের গুলো আপনাদের কারেক্ট হয়েছে। এমডি ফিরোজ, ওকে। ইন হবে না এমডি ফিরোজ, ইউ আর রাইট। রিয়াসাদ নূর বলেছেন অ্যাট, আই রিচড অ্যাট দ্য স্টেশন, এখানেও আপনারা ভুল করছেন। আমি শুরুতে বলে নিয়েছি যে অমিশন অফ প্রেপোজিশনের কথা বলছি, যেখানে প্রেপোজিশন হবে না। আই রিচড দ্য স্টেশন হবে, আই রিচড দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন হবে না, দরকার নাই। রিচের পরে, এন্টারের পরে, এগুলোর পরে আমরা প্রেপোজিশন ইউজ করি না। সো এখানে হচ্ছে এটা হচ্ছে অমিশন অফ প্রেপোজিশন একটা এক্সাম্পল। আমরা অমিট করে যাব, এই ধরনের ওয়ার্ড আমাদের সামনে আসলে উই উইল ট্রাই টু অমিট। ওকে, সো হচ্ছে আবার একটা এক্সাম্পল দেই, যেমন আমি দেরি করে মিটিংয়ে জয়েন করেছি। এখন এই ক্ষেত্রে কোন প্রেপোজিশনটা কারেক্ট হবে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হু আর পার্টিসিপেটিং হিয়ার। ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো লাগে। যারা পার্টিসিপেট করছেন, মুন্নি ম্যামকে স্পেশালি থ্যাঙ্কস যে আপনি আমার ক্লাসটা দেখছেন। ধন্য হয়ে গেলাম ম্যাম, থ্যাংক ইউ। Okay, I joined the meeting late. I joined the meeting. Siam Shahriar, I joined the meeting late. Okay, I joined the meeting late. Sheikh Muhammad Haq Rubel, yeah. Riyashad, no preposition. Muhammad Shajidur Rahman Iman, no preposition. Yeah, you are right. I joined the meeting late. Exactly, exactly. তো এটা না, কিছু কিছু সেন্টেন্স আছে, এটা যে শুধুমাত্র প্রেপোজিশনের ক্ষেত্রে আপনাদের এক্সামে আসবে সেটা না, সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও আপনাদের এইভাবে দিবে। তো যখন সেন্টেন্স কারেকশনে এই ধরনের সেন্টেন্স দেয়, আমাদের কাছে এটা কারেক্ট মনে হয় দেখতে, কিন্তু আসলে এটা কারেক্ট না। আই জয়েন্ট ইন দ্য মিটিং লেট, এটা শুনতে কিন্তু মনে হয় যে এটাতে কোনো প্রবলেম নাই, এটাতে কোনো প্রবলেম নাই। সো আই জয়েন্ট ইন দ্য মিটিং লেট, এটা শুনলে মনে হয় এটাতে কোনো প্রবলেম নাই, বাট এখানে কোনো প্রিপোজিশন হবে না। উই উইল omit the preposition, we will omit the preposition. ওকে, এবার আসি আরেকটা এক্সাম্পল নিয়ে।
এটা কি কারেক্ট আছে নাকি ইনকারেক্ট? এই সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট কাইন্ডলি একটু কমেন্ট করেন। এই সেন্টেন্সটা কারেক্ট অর ইনকারেক্ট এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। কেমন? I will meet with my friend soon. খুব দ্রুতই, খুব শীঘ্রই আমি আমার বন্ধুর সাথে দেখা করব। এটা কি কারেক্ট আছে? আমাদের প্রিপোজিশন কোথায় বসবে যেরকম জানতে হবে। মুন্নি ম্যাম বলছেন আপনাকে অনেক ধন্যবাদ, কারণ ছোট ছোট ভুলগুলো সঠিক করার চান্স পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, সাথে থাকবেন। I will meet my friend here. এমডি মামুন মাহমুদ কারেক্ট লিখেছেন। I will meet my friend soon. শেখ মোহাম্মদ হক রুবেল, ওকে। এমডি ফিরোজ শাহ উইথ হবে না। ওকে, I joined the meeting late. Yeah, ASM আমানুল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ লিখেছেন। ওইটা তো হচ্ছে আগের সেন্টেন্স, সরি আগের কমেন্টগুলো পড়ছিলাম। এটা হচ্ছে অনেকেই কারেক্ট লিখেছেন। এখন যেটা বলেছি যে I will meet with my friend soon. I will meet with my friend soon. Anonymous participant এটাকে ইনকারেক্ট বলেছেন। ইয়েস, যারা কারেক্ট বলেছেন তারাও ভুল। আমরা বলছিলাম যে অমিশন অফ প্রেপোজিশন নিয়ে কথা বলছি, যে কোথায় কোথায় প্রেপোজিশন হবে না। সো I will meet with my friend, এটা খুবই কারেক্ট শোনা যায়, মনে হয় যে এটা শুদ্ধ, এই বাক্যের মধ্যে কোনো ভুল নাই। যখন সেন্টেন্স কারেকশন দিবে আপনাদের, তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন। বা এই সেন্টেন্সটা দিয়েই যখন অ্যাট দিবে একটা অপশনে হচ্ছে উইথ দিবে, একটা অপশনে ধরেন টু দিবে, আর হচ্ছে আরেকটা অপশন দিবে নো প্রেপোজিশন, তখন আপনারা করবেন কি লাভ দিয়ে উইথটা কারেক্ট করবেন। কিন্তু আপনারা জেনে রাখবেন যে I will meet my friend, that's enough। হ্যাঁ, I will meet my friend, that's enough, কোনো এক্সট্রা প্রেপোজিশন আনার দরকার নাই, কারণ এটা অলরেডি হচ্ছে সেন্টেন্সের পারপাসটাকে সার্ভ করছে, তাই না? তো উল্টা আমি আরো বাড়তি একটা প্রেপোজিশন কেন আনবো? আপনি দেখবেন যে পোস্ট মডার্ন এরাতে কম কথায় বেশি কাজ মানুষ চায়। সো এটা মাথায় রাখবেন যে আমরা কম কথায় বেশি কাজ করব। যেমন I will meet my friend, I will meet with my friend, এটা ইনকারেক্ট, এবং এটা পরীক্ষাতে আপনাদের দিবে। কেমন? এটা পরীক্ষাতে আপনাদেরকে দিবে। তো হচ্ছে ওকে, এখন আমরা স্লাইডে চলে যেতে পারি। অ্যাট, অন, ইন, এই জিনিসগুলোর এক্সাম্পলগুলো আশা করি এখন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যাট একটা পিরামিড স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা শিখতে পারি যে অ্যাট হচ্ছে ছোট জায়গার ক্ষেত্রে, এই পিরামিডের সবচেয়ে উপরে স্পেসটা কম না, ছোট ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। স্পেসিফিক, এই যে পয়েন্ট একটা দেখেন, স্পেসিফিক কিছু বোঝাতে হচ্ছে আপনার অ্যাট বসে। পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে, বা কোনো কিছু হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কিছু বোঝাতে, পিসি দাসের বই দেখবেন উনি ওয়ান ডাইমেনশনের কথা বলেছে। সো পয়েন্ট অফ টাইম খুবই নির্দিষ্ট করে কিছু বোঝাতে অ্যাট বসে। যেমন হচ্ছে this class will start, this class will end at 5 PM, 5টার সময় এই ক্লাসটা শেষ হবে। অ্যাট, এই যে নির্দিষ্ট করে বললাম এই জন্য এর আগে অ্যাট বসলো। পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে একটা সময় বললাম এই জন্য এই যে অ্যাট বসলো। স্পেস, এটাকে পিরামিড স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো, অল্প স্পেস মানে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। এখন যেমন I studied dash Brack University dash Dhaka. I studied dash Brack University dash Dhaka. এই ক্ষেত্রে কি কি প্রেপোজিশন বসবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। আমি বলেছি যে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসবে। আপনি দেখবেন যে যেহেতু জায়গার কথা এসেছে এবং এটা একটা পিরামিড স্ট্রাকচারের মাধ্যমে বুঝাচ্ছি, ইনের ক্ষেত্রে একটা বিগার স্পেস আছে। এখানে দেখেন পিরামিডের নিচের জায়গাটা বেশি চওড়া হয়, টপ যেটা ওখানে স্পেস কম থাকে, চেপে যায়। তো ইন হচ্ছে গিয়ে বিগার স্পেসের ক্ষেত্রে। এখন
আপনি কাইন্ডলি কমেন্ট করেন যে আই স্টাডি ড্যাশ ব্র্যাক ইউনিভার্সিটি ড্যাশ ঢাকা, এটা কি হবে? At in Shamsul Arifin Shafi, MD Firoz Shah, at in thank you. Is a method to approach Grab's word to omit these prepositions. এই যে আমি কিছু কিছু মানে 4টা স্পেসিফিক জায়গায় আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এসব জায়গায় প্রেপোজিশন হবে না, হ্যাঁ, এবং ঘুরে ফিরে আপনি পরীক্ষাতে দেখবেন যে এন্টার, রিচ, মিট এগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে দেয়। আপনি যদি এই 4টাও মনে রাখতে পারেন, আশা করি এক্সামে আপনি খুব সুবিধাজনক একটা অবস্থানে থাকবেন। কেমন? অ্যাট ইন এমডি মামুন মাহমুদ, যারা কমেন্ট করেছেন অ্যাট ইন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে অ্যাট ইন। এখন আমি যদি বলি আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ, এ ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষাতে দেয়। আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। আমি এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, এই ক্ষেত্রে কি হবে প্রিপোজিশন? এই ক্ষেত্রেও কি অ্যাট আর ইন হবে? এই ক্ষেত্রেও কি অ্যাট আর ইন হবে? অ্যাট ইন অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, ওকে থ্যাঙ্কস আপান, শো ওয়েলকাম রিয়াশাদ। অ্যাট ইন আপনি কি যে এটার জন্য অ্যাট ইন বলছেন? অ্যানোনিমাস পার্টিসিপেন্ট স্টাডিড অ্যাট ইন, আছে এটা আগেরটার কমেন্ট করেছেন। রোকে আক্তার লিজা অ্যাট ইন, টিটন দত্ত অ্যাট ইন, শেখ মোহাম্মদ হক রুবেল, ইয়া আই স্টাডিড এট ব্র্যাক ইউনিভার্সিটি ইন ঢাকা, ইউ আর রাইট। বাট এখন যেটা লিখেছি যে আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ, এই ক্ষেত্রে কি প্রিপোজিশন হবে এটা কি আপনারা কাইন্ডলি বলবেন? এই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন দেব? শেখ মোহাম্মদ অ্যাট ইন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এই যে এখানে একটা আপনারা ভুল করে ফেলছেন, ভুল করে এই জন্য ফেলছেন ঢাকা, আচ্ছা দুটো একসাথে না হয় দিলাম জায়গা, যে জায়গায় একটার চেয়ে আরেকটা বড়, কিন্তু ঢাকাটা কি ছোট? ঢাকা শহরটা তো ছোট না, এটা কিন্তু বেশ বড় একটা শহর। তাহলে সেই ক্ষেত্রে এখানেও ইন হবে, এখানেও ইন হবে। জাস্ট বিকজ বাংলাদেশের চেয়ে ঢাকা ছোট তার মানে এই না ঢাকা শহরটাই ছোট। ঢাকা শহরটা তো ছোট না, তো বড় শহরের ক্ষেত্রে আমরা ইন বসাবো। সো একটু আগে আমরা দেখেছি আই স্টাডিড অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি ইন ঢাকা, কিন্তু আপনাকে একই সাথে দুটো বড় জায়গাও দিতে পারে, যে ক্ষেত্রে দুটোই ইন হবে। ইজ ইট ক্লিয়ার? এটা তুলনা করতে যাবেন না যে এটার চেয়ে ওইটা বড়। তাহলে দেখেন বাংলাদেশ একটা পুরা দেশ, এত বড় মানে হ্যাঁ ইউরোপ একটা মহাদেশের চেয়ে তো এটা খুবই ছোট, কিন্তু বাংলাদেশটা একটা দেশকে রিপ্রেজেন্ট করে বেশ বড় একটা স্পেস নিয়ে। সো বাংলাদেশের সাথে ইন হবে। এখন আমি যদি বাংলাদেশ আর ইউরোপ পাশাপাশি রেখে একটা সেন্টেন্স দিতাম, সেই ক্ষেত্রে কি আপনারা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে পারতেন আর ইউরোপের ক্ষেত্রে ইন ব্যবহার করতেন শুধু? এটা কিন্তু পসিবল না। সো আপনারা খেয়াল রাখবেন, এই যে দেখেন আমি একটু আগেই বলেছি যে পিরামিড স্ট্রাকচার যখন দেখাচ্ছিলাম যে বিগার স্পেস, ইন রিকোয়ার্স আ বিগার স্পেস, বড় একটা স্পেস রিকোয়ার করে ইন। এখন ঢাকা সিটি তো নিজেও বড়, তাহলে জাস্ট বিকজ এটা বাংলাদেশ আরো বড় একটা প্লেসের সাথে তুলনা করা হয়েছে বা মানে পাশাপাশি রাখা হয়েছে, তার মানে এই না আমরা এখানে অ্যাট বসে দিব। কেমন? এটা খেয়াল রাখবেন। ইজ ইট ক্লিয়ার? সো আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ, I live in Dhaka. Sheikh Mohammed, yeah, both in. Mohammed Ashik, both in. Yeah, you are right. Both, হ্যাঁ, both in, you are right. যারা both in কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দুটোই ইন হবে। কেমন? এটা মাথায় রাখবেন, জাস্ট আপনাদের কনফিউজ করার জন্য দিয়েছি। দেখেন অনেকে ভুল করে ফেলছে, আশা করি এই লাইভের পরে আর ভুল হবে না। সবসময় মাথায় রাখবেন যে একটা সিটি, শহর, এটা তো বেশ বড়, তো এই ক্ষেত্রে আমরা কখনোই অ্যাট ব্যবহার করতে পারবো না। এখন এই শহরের পাশে যদি একটা মহাদেশও রাখে, দুটোই বড়, মানে তুলনামূলকভাবে একটা ছোট একটা বড়, কিন্তু সিটি হিসেবে তো একটা শহর বড়ই, স্পেস হিসেবে তো দুটোই বড়। সো সেই ক্ষেত্রে আমরা দুটোতেই ইন দেব। কেমন? ইজ ইট ক্লিয়ার সো ফার? আপনাদেরকে এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কাইন্ডলি জানাবেন। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।
Is it clear so far, people? Is it clear so far, people? একটা এক্সাম্পল, খুব মানে এটা হচ্ছে 38তম বিসিএস এ এসেছিল, আমি কোয়েশ্চেনটা দেখছি, দাঁড়ান। 38তম বিসিএস এর একটা কোয়েশ্চেন, এই যে বিটুইন আর হচ্ছে অ্যামং, খুবই কমন একটা জিনিস যেটা পরীক্ষাতে দেয়। পরীক্ষাতে যে দেয় এটার প্রমাণ আমি দেখাবো, তারপরে আমরা হচ্ছে যাব বিটুইন আর হচ্ছে অ্যামং। এটা আপনারা সবাই জানেন, বিটুইন আর অ্যামং। এখন 38তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমি দেখছি যে 38তম বিসিএস এটা এসেছিল যে অ্যামং is a preposition that is used when dash people are involved. People are involved. Okay. Among is a preposition that is used when dash people are involved. Option ছিল 2, option 1 ছিল 2, option 2 ছিল more than 2, more than 2, option 3 ছিল 2 or more than 2, option 3 ছিল 2 or more than 2, 2 or more than 2, অপশন 4 এর সম্ভবত ছিল 4। তো হচ্ছে দেখেন, বিটুইন এবং অ্যামং এই রুলসটা আমরা সবাই জানি যে 2 এর মধ্যে তুলনা হলে বিটুইন আর 2 এর অধিক তুলনা হলে অ্যামং। এখন এই যে আমরা মনে করি যে সহজ, এত সহজ জীবনেও পরীক্ষাতে আসে নাই, 38তম বিসিএস এর প্রশ্ন খুলে দেখবেন যে এটা পরীক্ষাতে দিয়ে দিয়েছে। সো সবসময় আমরা এটা ভাববো না যে আমাদের হচ্ছে খুবই উচ্চ মার্গীয় প্রশ্ন সবসময় হবে। প্রশ্নের একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ব্যালেন্স থাকে। সো দেখা গেছে যে প্রিপোজিশন থেকে নর্মালি যেগুলো কমন এগুলোই সাধারণত বেশি কোয়েশ্চেন করা হবে, এবং কিছু আনকমন আছে, এটা যদি আপনি স্কিপও করে যান বা নাও পারেন, এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সো যারা বলছেন যে পরীক্ষাতে এত ইজি কোয়েশ্চেন আসবে না, ইউ আর রং। আমি প্রমাণ করে দিলাম যে এই যে দেখেন এই কোয়েশ্চেনটা এসেছে যে among is a preposition that is used when more than 2 people are involved. থার্ড অপশনে 2 or more than 2 আছে, এটা দেখে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যায় না। যেখানে অ্যামাং থাকবে সেখানে দুইজনের সাথে কোনো তুলনা হবে না, 2 এর অধিক। হ্যাঁ, অ্যামাং যেখানে আসবে সেখানে 2 এর অধিক হবে, সেখানে 2 আছে, 2 or more than 2 এটা কখনোই হবে না। তো দেখেন অ্যামাং এবং বিটুইন থেকে প্রশ্ন এসেছে, এবং আরেকটা এক্সাম্পল দিব, আরেকটা প্রশ্ন এসেছে অ্যামাং এবং বিটুইন থেকে, যেমন ডিভাইড দ্য মানি, এটা হচ্ছে মনে হয় 26 or 27তম বিসিএস এসেছে। ডিভাইড দ্য মানি, এটা 26 or 27তম বিসিএস এসেছে। ড্যাশ দ্য টু চিলড্রেন, ড্যাশ দ্য two children, এটা হচ্ছে 26 অথবা 27তম, আমি কনফিউজড, একটু দেখে নেবেন, 26 অথবা 27তম বিসিএস এ এটা এসেছে। তাহলে এটার আনসার হবে, আমরা জানি বিটুইন, আপনারা জানেন যে 2 এর মধ্যে তুলনা বিটুইন, এটার আনসার হচ্ছে 2 এর মধ্যে তুলনা বিটুইন। তো এই যে একটা ইজি জিনিস আমরা শেখালাম, কেন রিমাইন্ডার দিলাম, কারণ এটা 2টা বিসিএস এ এই প্রশ্নটা অলরেডি চলে আসছে, বিটুইন, 2 এর মধ্যে তুলনা হলে বিটুইন। তো এই যে ইজি বলে আমরা কি এগুলো স্কিপ করে যাব? ইজি বলে কি আমরা স্কিপ করতে পারবো? এই যে দেখেন অলরেডি বিসিএস এ চলে এসেছে, কেমন, বিসিএস এ অলরেডি চলে এসেছে। এখন দেখেন এই যে একটু আগে আমরা ওই যে পিরামিডের স্ট্রাকচার দেখাচ্ছিলাম যে ছোট স্থান বা স্থির বিন্দু বোঝাতে অ্যাট বসে, যেমন আই স হিম, এটার আনসার কি, আই স হিম ড্যাশ কনসার্ট। তো কনসার্ট যতই বড় হোক এই ক্ষেত্রে কি হবে, ধরেন অনেক মানুষ আসতে পারে, বাট কনসার্ট কি অনেক বড় এরিয়া জুড়ে হয়, একটা লিমিটেড এরিয়ার মধ্যে হয় না। সো এই ক্ষেত্রে অ্যাট হবে, ছোট স্থান বা স্থির বিন্দু বোঝাতে ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে পিসি দাসের বইয়ে উল্লেখ করা হয়েছে ওয়ান ডাইমেনশন। এত জটিলের মধ্যে আমরা যাবই না,
ছোট স্থান বা স্থির কোনো কিছু, স্থির বিন্দু বোঝাতে, যেমন পয়েন্ট। যদি হচ্ছে আমি হচ্ছে যে পিরামিডের চূড়াটাকে বোঝাই, তখন আমি হচ্ছে অ্যাট ইউজ করব। কেমন? তারপরে দেখেন ছোট স্থান বা স্থির বিন্দু বোঝাতে এটা হচ্ছে হবে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে অ্যাট হবে। এটা আমরা এর আগেও ডিসকাস করছি, এটা ডিসকাস করার প্রয়োজন নাই। দেখি স্লাইড। মূল্য বোঝাতে, যেমন কোনো কিছুর দাম বোঝাতে আমরা হচ্ছে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। কোনো কিছুর মূল্য বোঝাতে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। যেমন গতি, আবার গতি বা মাত্রা বোঝাতে সেটা হচ্ছে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। যেমন হচ্ছে এই যে এখানে লিখছি রাইস সেলস অ্যাট 100 টাকা পার কেজি। কত টাকা পার কেজি যখন আপনাকে জিজ্ঞেস করবে, এই ক্ষেত্রে প্রেপোজিশন হবে অ্যাট। গতি বা মাত্রা বোঝাতে এই যে অ্যাট হবে। আই ক্যান ড্রাইভ অ্যাট 40 মাইলস পার আওয়ার। 40 মাইল বেগে আমি হচ্ছে ড্রাইভ করতে পারি। সো আমরা কি দেখলাম যে ছোট স্থান, পয়েন্ট অফ টাইম মানে খুবই নির্দিষ্ট কিছু সময়, স্পেসিফিক কোনো কিছু বোঝাতে, ছোট স্থান বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে, তারপরে মূল্য বোঝাতে, গতি বা মাত্রা বোঝাতে আমরা কি প্রেপোজিশন ব্যবহার করব? অ্যাট। অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। কি প্রেপোজিশন ব্যবহার করব? অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। এবার আমরা আসি নেক্সট স্লাইডে। শি স্টাডিজ, এই যে এটা বলেছিলাম ড্যাশ ব্র্যাক ইউনিভার্সিটি ড্যাশ ঢাকা, এটা আপনারা ঠিক মতো আনসার করতে পেরেছিলেন। কিন্তু যখন আমি বললাম যে শি লিভস ইন ঢাকা ইন বাংলাদেশ, ওই ক্ষেত্রে গিয়ে আপনারা দুটো অ্যাট আর ইনের মধ্যে কনফিউজড হয়ে গেছেন। কনফিউজড হবেন না, দুটো বড় জায়গা একসাথে দিতে পারে। তার মানে এই না আমাদেরকে একটা অ্যাট এবং একটা ইন, আমরা এটা ধরেই নেই যে একটা অ্যাট দুটো জায়গা যেহেতু আছে, একটা জায়গায় যেটা ছোট এটা অ্যাট হবে, আর একটা জায়গায় ইন হবে, বাট এটা আসলে হয় নাই। দেখেন এই যে স্পেসিফিক করে কোনো কিছু বলতে বলেছিলাম যে স্পেসিফিক কিছু বোঝাতে অ্যাট হবে। এখন ওপেন, এইটা দেখেন ওপেন ড্যাশ পেজ 30, এটার কি আনসার হবে অলরেডি আপনারা বুঝে গেছেন, এটা হবে অ্যাট। কারণ নির্দিষ্ট করে আপনাকে একটা বইয়ের হয়তো 1000টা পৃষ্ঠা থাকতে পারে, আপনাকে নির্দিষ্ট করে পেজ 30 নাম্বার পৃষ্ঠায় আপনাকে খুলতে বলেছে। ওপেন অ্যাট পেজ 30, ওকে। এই জন্য এই যে নির্দিষ্ট করে বোঝালো যে স্পেসিফিক ভাবে, দ্যাটস ওয়াই এখানে আমরা অ্যাট দিব। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে বারবার দেয় ওপেন অ্যাট পেজ 30, ওকে। এ পর্যন্ত ক্লিয়ার? এরপর আসি নেক্সট স্লাইডে। বয়স বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়। বয়স বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়, যেমন শি গট ম্যারিড অ্যাট 21, হুমায়ুন আহমেদ ডাইড অ্যাট 63, হি জয়েন্ট আর্মি অ্যাট 18। হ্যাঁ, এই যে বয়স বোঝাতে সেটা হচ্ছে আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। I started teaching at 24, 24 বছর বয়সে আমি হচ্ছে টিচিং শুরু করেছি at 24। কেমন? তো বয়স বোঝাতেও আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব। এরপর নেক্সট স্লাইডে আসি। শহর বা গ্রামের নামের আগে সাধারণত ইন ব্যবহার করা হয়। আমরা এতক্ষণ অ্যাট বলছিলাম যে শহরের নাম, ওই যে ঢাকা যখন বলছিলাম, কারণ একটা শহর তো অত ছোটও হয় না, অন্যান্য শহরের সাথে তুলনা করলে হয়তো ছোট, বাট সাধারণত একটা শহর তো অত ছোট হয় না। সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করব, এবং ইন এবং অ্যাটের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখব। কেমন? অ্যাট এবং ইনের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু এখনই দেখে ফেলি এক নজরে। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম বোঝাবে, পিরিয়ড অফ টাইম বোঝাবে। ইন নেক্সট মান্থ, এই ক্ষেত্রে এখানে ইন হলো কারণ এই যে বলেছি যে পয়েন্ট অফ টাইম, I will meet you at 5 PM। হ্যাঁ, এই যে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে বোঝালাম, পিরিয়ড অফ টাইম মানে তোমাকে তার সাথে মিট করতে হলে নেক্সট ইয়ার পর্যন্ত
অপেক্ষা করতে, নেক্সট মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নেক্সট মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোথায় গেল স্লাইডটা? ওকে, এবার আমরা দেখি, ও আচ্ছা এটা কেন মুছলাম, পয়েন্ট অফ টাইম গেল, এক্সাম্পল গেল। আমরা তো হচ্ছে ইয়া করব, ডিফারেন্সগুলো দেখব। একটা হচ্ছে স্মলার প্লেস, বিগার প্লেস, এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক না। আমাদের আর এখন থেকে এটা আর ভুল হবে না, কেমন? এটা আর ভুল হবে না। একটা হচ্ছে সরি, অ্যাট এবং ইনের মধ্যে একটা ডায়াগ্রাম করে আমরা এখনই শিখে ফেলি, কেমন? এটা হচ্ছে স্পেসিফিক, এটা স্পেসিফিক না, এটা স্পেসিফিক না। Bigger, smaller place, bigger place. Point of time, period of time. Period of time. ইজ ইট ক্লিয়ার সো ফার? একটু কমেন্ট নিয়ে নেই, এ পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? অ্যাট আর ইনের মধ্যে আশা করি আর কোনো ঝামেলা হবে না। অ্যাট আর ইনের মধ্যে আপনাদের মধ্যে অনেক ঝামেলা হয়, তাই না? অ্যাট আর ইনের মধ্যে আপনাদের অনেক ঝামেলা হয়। ওই যে একটু আগে, হ্যাঁ, আপনারা ওই যে বিটুইন আর অ্যামাং নিয়ে কমেন্ট করেছিলেন, সরি ওগুলো আমি স্কিপ করে গেছি। অ্যাট কনসার্ট, ইয়া অ্যাট ঢাকা ম্যাম, নুসরাত পপি অ্যাট ঢাকা না, ইন ঢাকা হবে সব সময়। ওপেন অ্যাট পেজ 30, হ্যাঁ এই পর্যন্ত কমেন্ট করেছেন আপনারা। আর এই যে অ্যাট আর ইনের মধ্যে পার্থক্যটা এখন আশা করি বুঝতে পেরেছেন। যারা হচ্ছে অ্যাট কনসার্ট লিখেছেন আগে কোয়েশ্চেন অনুযায়ী, ইয়েস ইউ আর রাইট। মোহাম্মদ আশিক হচ্ছে উনি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। উই ক্যান মুভ অন। দেখেন, মাস, সাল এবং ঋতুর পূর্বে ব্যবহৃত হয় ইন। ওই যে একটু আগে বলেছিলাম আই উইল মিট ইউ ইন নেক্সট মান্থ, তো এটা তো একটা লম্বা সময়, তাই না? স্পেসিফিক কোনো সময় না, একটা লম্বা সময়, এই জন্য হচ্ছে এরপরে হচ্ছে ইন ব্যবহার করা হয়। যেমন ভ্লাদিমির পুতিন উইল ভিজিট চায়না ইন মে। তারপর দ্য রেজাল্ট উইল পাবলিশ ইন সামার, ঋতুর পূর্বে। আর ডেট ওর ডে এর ক্ষেত্রে অন বসে। আমরা এখন ইন আর অ্যাট থেকে বের হয়ে আসি, অনে চলে আসি। যে আমরা এতক্ষণ দেখলাম যে টাইম, যখন স্পেসিফিক করে টাইম বলছিলাম ওইটার ক্ষেত্রে অ্যাট ইউজ করছিলাম, মান্থ, ইয়ার, তারপর হচ্ছে সিজন, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ইউজ করছিলাম। বাট যখন হচ্ছে ডেট ওর ডে আসবে সেক্ষেত্রে আমরা হচ্ছে অন প্রিপোজিশন ব্যবহার করব। কেমন? ডেট ওর ডে ক্ষেত্রে আমরা অনও ব্যবহার করতে পারি, অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি, কেমন? অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ওকে, তারপরে আই প্রেফার মিল্ক টু টি, অর মিল্ক ফ্রম টি, অর মিল্ক দ্যান টি, অর ইন। এই যে দেখেন, এটাও আরেকটা রুলস এসেছে, মানে বিভিন্ন পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো এসেছে ওগুলো নিয়ে আমরা এখন রুলস ডিসকাস করব। এখন আমরা হচ্ছে কোনো ইয়া করব না, স্পেসিফিক কোনো ইয়া ফলো করব না, কোনো হারমোনি ফলো করব না, যেটা আমাদের সামনে আসে ওইভাবে আমরা শিখে ফেলবো। যেমন আই প্রেফার ড্যাশ টু ড্যাশ, আই প্রেফার মিল্ক ড্যাশ টি। এটা হচ্ছে কোনো কিছু যখন আপনি প্রেফার করবেন ওটা হচ্ছে আগে থাকবে, হ্যাঁ, যেটা আপনি প্রেফার করবেন। এটা ট্রান্সলেশনের ক্ষেত্রেও এই রুলসটা অনেক ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র প্রেপোজিশনের ক্ষেত্রে না, ট্রান্সলেশনের ক্ষেত্রেও হচ্ছে আপনার এই রুলসটা অনেক কাজে দিবে। তো হচ্ছে এটা একটু কমেন্ট করবে যে আই প্রেফার ড্যাশ মিল্ক ড্যাশ টি। আই প্রেফার মিল্ক উইথ টি হয়, মিল্ক উইথ টি, টু, ফ্রম, দেন। আমরা জানি এটা হচ্ছে টু হয়। কোনো কিছুর মধ্যে মানে দুটোর মধ্যে যদি আমি একটাকে বেশি পছন্দ করি, বেশি প্রেফার করি, সেই ক্ষেত্রে প্রেপোজিশন হবে টু। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস, কিন্তু ডিসকাস করার তেমন কিছুই নাই। ওকে, এরপরে আসি, শিওরলি আ ডিপ্লোম্যাটিক সলিউশন ইজ প্রেফারেবল ড্যাশ ওয়ার। এটার কি হবে? এটা কি হবে একটু বলেন, এটার আনসার কি হবে? Surely a diplomatic solution is preferable dash were.
surely a diplomatic solution is preferable dash were এটার প্রেপোজিশন কি হবে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান এটার সাথে প্রেপোজিশনটা কি হবে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যখন আমাদের দেওয়া হয় যে আই প্রেফার মিল্ক টু টি এটা আমরা সহজে পারি মোহাম্মদ আশিক ফ্রম প্রেফারেবল দ্যান লিখছেন একজন বলছেন দ্যান একজন বলছেন ফ্রম কিন্তু আপনি একটু এটার অর্থটা খেয়াল করেন যে surely a diplomatic solution is preferable dash were মানে দুটোর মধ্যে একটাকে আপনি প্রেফার করছেন এই ক্ষেত্রে প্রেপোজিশন হবে টু এই যে গাজায় যে এই সহিংসতাটা হচ্ছে এটার একটা ডিপ্লোম্যাটিক সলিউশন যুদ্ধের চেয়ে একটা ডিপ্লোম্যাটিক সলিউশন বেশি প্রেফার করছি আমরা যুদ্ধের চেয়ে একটা ডিপ্লোম্যাটিক সলিউশন বেশি প্রেফার করছি সো এই ক্ষেত্রে ফ্রম দেন এগুলো হওয়ার উইথ হওয়ার কোনোই কারণ নাই আপনি একটু খেয়াল করে দেখেন যে যখন আমাদের পরীক্ষাতে আই প্রেফার মিল্ক টু টি আসে তখন আমরা ইজিলি মানে জাম্প করতে পারি যে এটা আনসার করতে প্রেপোজিশনটা কারণ ছোটবেলা থেকে এটা মুখস্থ হয়ে গেছে আই প্রেফার মিল্ক টু টি কিন্তু এখানে দেখেন একটা সিচুয়েশন দিলাম যে এই যে গাজায় সহিংসতাটা হচ্ছে এটার একটা ডিপ্লোম্যাটিক সলিউশন প্রেফার করছি যুদ্ধের চেয়ে দুটোর মধ্যে একটা বেশি প্রেফার করলে প্রেপোজিশন হবে টু সো এটার কারেক্ট আনসার হচ্ছে টু surely a diplomatic solution is preferable to war surely a diplomatic solution is preferable to war যেটা প্রেফার করবেন সেটা হচ্ছে আগে আগে বসবে যে জিনিসটা আপনি পছন্দ করেন ওইটা আপনি আগে নেবেন না আগে রাখবেন সো আমরা হচ্ছে ডিপ্লোম্যাটিক সলিউশনটাকে প্রেফার করছি যুদ্ধের চেয়ে এই জন্য এখানে প্রেপোজিশন হবে টু দুইটার মধ্যে একটা প্রেফার করলে প্রেপোজিশন হবে টু এটা মাথায় রাখবেন কেমন এরপরে যেন ভুল না হয় সব ক্ষেত্রে আই প্রেফার মিল্ক টু টু এক্সামে দিবে না এই যে দেখেন যখন আমি একটু ডিফারেন্ট করে দিলাম সেন্টেন্সটা স্ট্রাকচারটা একই কিন্তু আপনারা হচ্ছে একটু ভুল করেছেন ইটস ওকে এরপরে আর ভুল হবে না এরপর আসি প্লিজ উইথ একটা আছে প্লিজ অ্যাট আছে এটা পরীক্ষাতে অনেক আসে আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে হচ্ছে হিব্রু ভাষায় প্রেপোজিশন পড়ার দরকার নাই অনেক কঠিন প্রেপোজিশন পড়ার দরকার নাই প্রেপোজিশন হচ্ছে অনেক অনেক পড়া অনেক বেশি বিকজ হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আপনাকে মুখস্থ করতে হয় এখন মানে আনন্দের বিষয় এই যে এই হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমার পরীক্ষাতে তেমন আসে না কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ঘুরিয়ে ফিরে বারবার আসে এবং আপনারা হচ্ছে স্মার্টলি এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করবেন যে কোন ধরনের প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে বেশি কোয়েশ্চেন হয় যেমন প্লিজ উইথ সামবডি প্লিজ অ্যাট সামথিং মানে বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি এবং ব্যক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে উইথ ব্যবহার করি প্লিজ উইথ প্লিজ ড্যাশ মাই ডটার আই এম প্লিজড ড্যাশ মাই ডটার এটা হচ্ছে উইথ হবে যেহেতু একটা পার্সন আছে ব্যক্তি আবার যেমন ওকে এটা গেল এখন আমি যদি বলি আই অ্যাম প্লিজড উইথ অর অ্যাট মাই নিউ ফোন নতুন মোবাইল মানে ব্যবহার করে আমি বেশ প্লিজড আই এম প্লিজড এই ক্ষেত্রে হবে অ্যাট কেমন কারণ এটা হচ্ছে বস্তুবাচক আই এম প্লিজড অ্যাট মাই নিউ ফোন কিন্তু এখানে একটা কিন্তু আছে এই কিন্তুটা কি আপনি ধরেন প্লিজড এটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে with এবং at both are correct কেমন প্লিজ যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে হয় আমি যখন বললাম যে আমি আমার ফোনের নতুন ফোনের অনেক আছে না যে ধর একবার ফোন কিনছিলেন পারফরমেন্স তো ভালো ছিল না আবার একটা ফোন কিনলেন এটা পারফরমেন্স অনেক ভালো তো এই ফোনটার পারফরমেন্সের উপর আপনি হচ্ছে অনেক সন্তুষ্ট ইউ আর প্লিজড এই ক্ষেত্রে অ্যাট হবে কারণ এই তো ফোন তো কোনো অ্যাবস্ট্রাক্ট বস্তু না আমাদের ধরাছোঁয়ার বাইরে না শুধু ফিল করতে হয় সেটা না আমরা এটা ধরতে পারি তো আগেরটার ক্ষেত্রে অ্যাড হয়েছে কিন্তু প্লিজড একটা সেন্টেন্সে থাকলো এবং সেই সেন্টেন্সটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের হয় সেক্ষেত্রে উইথ বা অ্যাট বোথ আর কারেক্ট দুটো প্রেপোজিশনই কারেক্ট কেমন যেমন আই অ্যাম প্লিজড
with at I am pleased with her behavior. কেমন? I am pleased with or at her behavior. এটা হচ্ছে both are correct, কারণ আমাদের ব্যবহারটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের ব্যবহার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা শুধু আমরা ফিল করতে পারি, এটাকে তো আমরা স্পর্শ করতে পারি না। সো প্লিজডের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যদি হচ্ছে কোনো বস্তুবাচক কিছু হয় তার ক্ষেত্রে অ্যাট হবে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে উইথ হবে, কিন্তু ওখানে যদি দেখি অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু আসতেছে সেক্ষেত্রে both are correct. ইজ ইট ক্লিয়ার? আপনাদের কি এ পর্যন্ত ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ পিপল? জি ম্যাম, বুঝতে পেরেছি এখন। নুসরাত পপি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। জিনিয়া ম্যাম, ওয়ালাইকুম সালাম ম্যাম, আপনি ভালো আছেন? প্লিজড উইথ প্রেফারেবল দেন যারা আগেও লিখেছিলেন। ইউ আর নট রাইট ডিয়ার। ওকে, এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? প্লিজড নিয়ে ক্লিয়ার। এমডি মামুন লিখেছেন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের আশা করি এটা ক্লিয়ার হয়েছে, তাই না? যে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে আমরা এটাতে at, there, with, they, both are correct. I was pleased, এই যে at my brand new car. এই কারটা তো অ্যাবস্ট্রাক্ট না, ইটস নট অ্যাবস্ট্রাক্ট, সেই জন্য আমরা at দিলাম, বস্তুবাচক। কিন্তু এখানে যদি বিহেভিয়ার আসতো তাহলে আমরা তো at দিতাম না, বিহেভিয়ার আসলে দুটোই দিতাম, দুটোই কারেক্ট। হ্যাঁ, however in case of abstract noun both are correct. এটা আমি এখানে দিয়ে দিয়েছি যে I am pleased with his behavior, both A plus B correct. I am pleased with or at his behavior, both A and B are correct. Okay, এবার দেখি proud of or pride in. হ্যাঁ, proud of or pride in, দেখেন we are proud dash the valiant sons of 1971. 1971 সালের যে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা হচ্ছে গর্বিত। এটার ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা হবে একটু কাইন্ডলি লিখেন। এটার ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা হবে কাইন্ডলি একটু কমেন্ট করেন। with or at his behavior. Yes, you are right. Proud of Ayaz Khan Munna. Yes, Ayaz. If I am spelling your name correct, proud of, I'm pleased with or at his behavior. Okay. আপনার নাম কি আয়াজ খান? সরি ইফ আই প্রোনাউন্স ইউর নেম ইনকারেক্টলি। ওকে, সো উনি লিখেছেন প্রাউড অফ। ইয়েস, প্রাউড অফ, শুধু প্রাউডের পরে যে অফ হয় সেটা না, ইনও হয়। দেখেন এই ক্ষেত্রে ব্যবহারটা দেখেন, দ্য নিউ কোচ ইজ ডিটারমাইন্ড টু ক্রিয়েট আ টিম দ্যাট টেক্স প্রাইড। যেখানে প্রাইড থাকবে এটার পরে আর প্রাইড অফ হবে না, ওইটার ক্ষেত্রে সেটা হচ্ছে ইন হয়ে যাবে। কেমন? প্রাইড ইন ইটস পারফরমেন্স। প্রাউডের ক্ষেত্রে অফ ইউজ করব, প্রাইডের ক্ষেত্রে ইন ইউজ করব। কেমন? অলমোস্ট সেম মিনিং, কিন্তু প্রাউড যেখানে থাকবে সেখানে আমরা অফ ইউজ করব, যেখানে প্রাইড দেখব সেখানে হচ্ছে ইন ইউজ করব, প্রাইড ইন। কেমন? এবার আসি, আই কান্ট জাস্ট সিট ড্যাশ অ্যান্ড ওয়াচ ইউ ওয়াস্ট অল ইউর মানি। কান্ট সিট, I can't just sit and watch all you waste all your money. I can't just sit dash and watch you waste all your money. আমি শুধু বসে থাকতে পারবো না, বসে দেখতে পারবো না যে তুমি সব টাকা নষ্ট করছো। এই ক্ষেত্রে কোন প্রেপোজিশন হবে জানেন? সিটের পাশে অনেকগুলো প্রেপোজিশন হয়, এটা আমরা আজকে শিখবো ধীরে ধীরে। সিটের পাশে অনেকগুলো প্রেপোজিশন হয়, যেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়া করব, আজকে শিখবো। Pride in MD KI Safwan. You are right. Oh yes ma'am, correct pronounce করেছেন, thank you so much. Ayaz Khan. Okay, sit on MD Safwan লিখেছেন sit on. Okay, আর কে কি কমেন্ট করেছেন দেখি। sit on. Anonymous participant sit by কমেন্ট করেছেন, very good. It should be sit by. বরদাস্ত করা অর্থে সিট বাই, সহ্য করা বা বরদাস্ত করা। সিট বাই হচ্ছে অন্যায় হচ্ছে কোনো, বরদাস্ত করতে পারছেন না, বরদাস্ত বা সহ্য করতে পারে, সহ্য করা অর্থে, সহ্য না করা অর্থে আমরা হচ্ছে সিট বাই দিব। যেমন আই ক্যান জাস্ট সিট বাই অ্যান্ড ওয়াচ ইউ ওয়াস্ট অল ইউর মানি,
মানে আমি বসে বসে এটা সহ্য করতে পারবো না যে তুমি তোমার সব টাকা নষ্ট করছো। কেমন? সিটের পরে বেশ কয়েকটা প্রেপোজিশন হয়, ওটা আমরা শিখে নেব। যেমন হচ্ছে ডায়ের পরে অনেকগুলো প্রেপোজিশন হয়। ডাই অফ মানে রোগে মরা, ডাইড বাই হচ্ছে অ্যাক্সিডেন্টে মরা, ডাই ফর হচ্ছে ডাই ফ্রম মনে হয় ওভার ইটিং। তো এই ক্ষেত্রেও সিটের পরে হচ্ছে মাল্টিপল। ডাই দিয়ে আমরা অনেকবার হচ্ছে শিখে ফেলছি ছোটবেলা থেকে অনেকবার, এটা জাস্ট একটু আপনারা নিজেরাই পড়ে নেবেন, ওইটা আর আজকে ডিসকাস করে টাইম নষ্ট করব না। বাট এই যে সিটটা আবার একটু ডিসকাস করি। সিট বাই, এই সিট বাইটার অর্থ হচ্ছে যে তুমি বসে বসে টাকা নষ্ট করবে, এটা আমি মানে বরদাস্ত করতে পারবো না। তুমি টাকা নষ্ট করবে আর এটা আমি বরদাস্ত করতে পারবো না বসে বসে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিট বাই এই অর্থে, বরদাস্ত করা বা সহ্য করা অর্থে। আবার সিট, আচ্ছা দাঁড়ো এর পরের স্লাইডটাতে কি সিট, এই যে আরেকটা এক্সাম্পল দেখি। নট রায়ট জাস্ট আ ডিসিপ্লিন সিট ড্যাশ। এটা কি হবে? এটার আনসারটা একটু কাইন্ডলি করেন, এটার আনসারটা একটু কাইন্ডলি করেন। কেমন? সিট বাই হচ্ছে সহ্য না করে এমটি। সাফওয়ান ইয়াস। মেহনাজ তাবাসসুম ওয়ালাইকুম সালাম ম্যাম। ওকে, সিট বাই এর আগে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, ইউ আর রাইট। তো এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে সিটের পরে কি হয়? কেমন? আমরা সিট বাই দেখেছি যে বরদাস্ত করব না। এই ক্ষেত্রে কি হয়? দিস ওয়াজ নট রাইট জাস্ট আ ডিসিপ্লিন সিট ড্যাশ। এই ক্ষেত্রে কোন প্রেপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট একটু কাইন্ডলি কমেন্ট করেন। ওকে, এক্ষেত্রে হচ্ছে আপনি একটু কাইন্ডলি কমেন্ট করবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট বাট আই এম নট গেটিং এনি। সিট বাই, সিট অন, কেউ বলছেন সিট বাই, কেউ বলছেন সিট অন। এই যে এটা হবে আসলে সিট ইন। সিট বাই আমরা দেখেছি বরদাস্ত না করা, সহ্য না করা, সহ্য করো হোয়াটএভার। সিট ইন এটা মানে হচ্ছে বসা, কিন্তু যে উদ্দেশ্যে কোনো কিছু হচ্ছে এই উদ্দেশ্যে না বসা। ধরেন আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে, ক্লাসে কিছু স্টুডেন্ট আছে যে এসির বাতাস খেতে আসে, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসে যারা হচ্ছে অনেক টায়ার্ড, বা আমি দেখেছি যে অনেক অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট কোনো টিচারের ক্লাস ভালো লাগলে সে ক্লাস করার উদ্দেশ্যে আসে না, বাট জাস্ট এসে বসে থাকে, বসে থাকার উদ্দেশ্যে আসে কারণ টিচারকে পছন্দ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা হচ্ছে সিট ইন ব্যবহার করব। ধরেন আমাদের যখন কোনো একটা গন্ডগোল পাকে, ওই গন্ডগোল দেখতে গিয়েও দেখবেন যে অনেকগুলো লোক জমায়েত হয়। তো ওরা কিন্তু সেই আন্দোলন করতে বা গন্ডগোল করতে যায় না, ওরা শুধু গন্ডগোল দেখতে গেছে। কেমন? ওই যে কোভিডের মধ্যে কয়েকটা লোককে কান ধরে উঠবোস করাইছিল না, যে ওরা হচ্ছে লকডাউন দেখতে গেছিল। তো এরকম কিছু মানুষ আছে যে ধরেন অনেক দাঙ্গা টাঙ্গা হচ্ছে, ওই জিনিসটা আবার দেখতে গেছে, দেখতে গিয়ে ভিড় করছে। তো ওই মানুষগুলো যে বসে দেখতেছে ওরা তো সবাই ওই রায়োটে অংশগ্রহণ করে নাই, কিন্তু স্টিল ওরা ওখানে বসে আছে, এই জন্য এটা হচ্ছে সিট ইন। এরকম সিচুয়েশনে সিট ইন। আপনি হচ্ছে একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, একটা টিচারের ক্লাস আপনার খুব ভালো লাগে যে আপনার ডিপার্টমেন্টের না, তো আপনি ওনার ক্লাসে গিয়ে বসে থাকলেন, ওই সিচুয়েশনটা হচ্ছে সিট ইন। আবার ধরেন কোন একটা মিটিং হচ্ছে, সে মিটিংয়ে আপনি জাস্ট বসলেন, বাট ইটস নট পার্ট অফ ইউর জব। মানে আপনার অফিসে একটা মিটিং হচ্ছে, এই মিটিং আপনার না বসলেও চলবে, বাট আপনি বসলেন কিন্তু আপনি পার্টিসিপেট করলেন না, ওই ক্ষেত্রে হচ্ছে সিট ইন ব্যবহার করা হয়। বুঝেছেন? সিট ইন হচ্ছে বসা, কিন্তু যেখানে বসেছে ওই কোনো কাজে অংশগ্রহণ না করা, কেমন? অংশগ্রহণ না করা। যেমন আমি এখন ক্লাস দিচ্ছি, আমার সামনে একটা টেকনিক্যাল টিম আছে, ওনারা ক্লাসটা দেখছেন কিন্তু ওনাদের উদ্দেশ্য কিন্তু ক্লাস করা না। সো দে আর সিটিং ইন। ওকে, দে আর সিটিং ইন। আমার সামনে যে টেকনিক্যাল টিমটা আছেন, বসে আছেন, ওনাদের উদ্দেশ্য ক্লাস করা না, কিন্তু ওনারা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো দেখছেন, এই জন্য দে আর সিটিং ইন। কেমন? ক্লাসেই বসে আছেন উনি, বাট দে আর সিটিং ইন, কারণ ক্লাস করছেন না। আপনি কি এটুকু ক্লিয়ার হয়েছে? আবার আরেকটা এক্সাম্পল দেই, যেমন I sat dash an exam. এটা কি হবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন? এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। কেমন? এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। Sit in anonymous participant, sit in, yeah, you are correct. Just discipline, sit on. Ask no, just a discipline, sit in. বলেছিলাম যে
অনেকেই আছে যে ওই যে বিভিন্ন ঝগড়া ঝাঁটি দেখতে যায়, ঝামেলা দেখতে গিয়ে ভিড় করে, কিন্তু তারা আসলে এটার পার্ট না। কেমন? সো এটা হচ্ছে এই ক্ষেত্রে সিটিং, এই ক্ষেত্রে সিটিং। ওকে, সিটিংটা ক্লিয়ার? এবার হচ্ছে এটা কমেন্ট করুন। আই স্যাট ড্যাশ অ্যান এক্সাম। আমরা সিট হচ্ছে দেখেছি, সিট বাই দেখেছি, সহ্য না করা। সিট ইন হচ্ছে বসা, বাট যে উদ্দেশ্যে যেখানে বসেছি ওইটার পারপাসটা আমরা সার্ভ করছি না, পার্টিসিপেট করছি না। পারভেজ হাসান লিখেছেন হচ্ছে বাই। আই স্যাট ফর অ্যান এক্সাম, আয়াজ খান, ইয়া। মোহাম্মদ আশিক লিখেছেন ইন। ওকে, স্যাট ফর অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, আপনি খুব ভালো আনসার করছেন। প্লাস হচ্ছে আয়াজ খান, থ্যাংক ইউ সো মাচ, বোথ আর কারেক্ট। আই স্যাট ফর অ্যান এক্সাম, সিট ফর এক্সাম। সিট ফর আরেকটা পেলাম, সেটা হচ্ছে পরীক্ষার জন্য বসা হচ্ছে সিট ফর, পরীক্ষাতে বসা হচ্ছে সিট ফর। কেমন? আমরা সিট বাই পেলাম, বরদাস্ত না করা। সিট ইন পেলাম, পার্টিসিপেট না করা। এবং সিট ফর হচ্ছে পরীক্ষাতে বসা। এখন হচ্ছে বার্ডের ক্ষেত্রে আবার সিট ইন হয়। কেমন? যেমন হচ্ছে যদি বার্ড, আমরা একটু আগে বলছিলাম যে বার্ড যদি বসে, পাখির ক্ষেত্রে সিট ইন। পাখির ক্ষেত্রে পাখি যে বসে ওইটা আবার সিট ইন। কেমন? যেমন the bird is sitting in the tree. ওকে, এই ক্ষেত্রে পাখির ক্ষেত্রে আমরা আবার সিট, পাখির যে বসে ওই ক্ষেত্রে আমরা সিটিং ব্যবহার করতে পারবো। কেমন? হোপ দিস ইজ ক্লিয়ার। মায়াবতী ইজ সিটিং ড্যাশ অ্যান আর্ম চেয়ার। দেখেন তো এখানে কোনো কারেক্ট আনসার আছে নাকি? মায়াবতী ইজ সিটিং ড্যাশ অ্যান আর্ম চেয়ার। মায়াবতী is sitting dash an armchair. এমটি মামুন আহমেদ, ইয়া, আপনার কমেন্টটা নিয়েছি। আপনারা সবাই পার্টিসিপেট করছেন যারা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সিটিং অন মায়াবতী সিটিং অন অ্যান আর্মচেয়ার। মায়াবতী সিটিং অন অ্যান আর্মচেয়ার। এখানে কোনো কারেক্ট আনসার নাই, no correct answer given. কেমন? এটা হচ্ছে আপনাদের টেস্ট করার জন্য। risk given, কোনো কারেক্ট আনসার দেয়া নাই। কারণ চেয়ারের উপর বসা অফকোর্স হচ্ছে অন, চেয়ারের উপর যদি আপনি বসেন সেটা অন হয়। ইউর সিটিং অন আ চেয়ার, ইউ আর সিটিং অন আ চেয়ার। চেয়ার, বেঞ্চ, এগুলোর ইয়াতে বসলে এটা হচ্ছে অন হয়। সিটিং অন আ বেঞ্চ, ইউ আর সিটিং অন আ চেয়ার, ঠিক আছে। কিন্তু যখন আপনাকে উল্লেখ করে দিল আর্ম চেয়ার, যখন আপনাকে উল্লেখ করে দিল স্পেসিফিক ভাবে আর্ম চেয়ার, সেই ক্ষেত্রে প্রিপোজিশন হয়ে যাবে অ্যাট। কেমন? কারণ কেন অ্যাট হলো বলি। চেয়ারের উপর বসা, সেটা হচ্ছে, সরি পেনটা পড়ে গিয়েছে, চেয়ারের উপর বসা হচ্ছে আমাদের বলেছি অন, চেয়ারের উপর বসা অন, ঠিক আছে। কারণ আপনি হচ্ছে চেয়ারের ওই সারফেসটাকে টাচ করে আপনি বসেছেন এবং সারফেসটা টাচ করলে অন হবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু চেয়ারের মধ্যে অনেক প্রকার ভেদ আছে। আর্ম চেয়ার আছে, রকিং চেয়ার আছে, ইজি চেয়ার বলি, স্পিনিং চেয়ার আছে, কিছু চেয়ার স্পিন করে। আর এটা হচ্ছে আপনার আর্ম চেয়ার, আর্ম চেয়ার। তাহলে এক্ষেত্রে হবে অ্যাট। স্পেসিফিক ভাবে একটা চেয়ারের নাম বলা হয়েছে, চেয়ারের উপর বসা অন, বাট আর্ম চেয়ারের উপর বসা সেটা আবার অ্যাট হয়ে যায়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। কিভাবে খেয়াল রাখবেন? কারণ চেয়ারের তো অনেক প্রকার ভেদ আছে। ওভারঅল যখন আপনি চেয়ার বলছেন, হ্যাঁ, তখন তো ওখানে অনই হয়, চেয়ারের উপর বসেছে। কিন্তু আপনাকে যখন আর্ম চেয়ার বলে দেওয়া হয়, আপনাকে যখন স্পিনিং চেয়ার আর ইজি চেয়ার আর রকিং চেয়ার বলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেটা অ্যাট হয়ে যাবে, কারণ এটা বিশেষভাবে স্পেসিফিক্যালি ওই ধরনের চেয়ারকে বোঝানো হচ্ছে। ওকে, সো এখানে কোনো কারেক্ট আনসার দেয়া নাই। ইজ ইট ক্লিয়ার? আপনাদের কি এটা ক্লিয়ার হয়েছে? মানে কনফিউশন লাগছে? কনফিউশন লাগছে? ওই যে স্পেসিফিক ভাবে, ওই যে বললাম এইভাবে, সিটিং অন অ্যান আর্ম চেয়ার, আয়াজকা নো, সিটিং অ্যাট, মায়াবতী ইজ সিটিং অ্যাট অ্যান আর্ম চেয়ার, মায়াবতী ইজ সিটিং অ্যাট অ্যান আর্ম চেয়ার। ওকে, এখানে আর্ম চেয়ারের ক্ষেত্রে, চেয়ারের ক্ষেত্রে অবশ্যই অন হবে,
বাট ওয়েন ইট কামস টু আর্ম চেয়ার ইট উইল বি অ্যাট, কারণ স্পেসিফিক্যালি কোন ধরনের চেয়ারকে বলা হচ্ছে? আর্ম চেয়ারকে। ওকে, এটা আশা করি আর আপনাদের ভুল হবে না। এখানে কোনো কারেক্ট আনসার দেওয়া ছিল না। জাস্ট টু টেস্ট ইউ পিপল, হুমান সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন, সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন। এখন দেখেন হুমান সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন, এটা আপনি দেখেন এটা কি হবে? সাকসিডেড টু অর ইন অর বাই অর উইথ? হুমায়ুন সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন, দেখেন এটা কি হবে? এটার আনসারটা একটু দেন। হুমায়ুন সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন। সাকসিডেড কি ইন হবে, টু হবে, বাই অর উইথ হবে? এটা একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করেন। প্রপার ম্যাটেরিয়াল নাউন হলে অ্যাট, প্রপার ম্যাটেরিয়াল না, ওইগুলো না, প্রপার ম্যাটেরিয়াল এই নাউনের মধ্যে যাবে না রিয়াসাদ নূর। আপনি চিন্তা করে দেখেন যে স্পেসিফিক্যালি আর্ম চেয়ারের কথা বলা হচ্ছে, কারণ অনেক রকমের চেয়ার তো আছে, এর মধ্যে স্পেসিফিক্যালি আর্ম চেয়ারের কথা বলা হচ্ছে, এই জন্য অ্যাট হলো। এমডি মামুন, নিউ কিছু শিখলাম, থ্যাঙ্কস ম্যাম, ইউ আর ওয়েলকাম। বোস্ট অফ স্টাম্বল আপন, এটা সেই টাইপের কিছু এক্সেপশনাল প্রিপোজিশন গুলোতে কারেন্টলি এগুলো বেশি আসতেছে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে কিছু অবশ্যই পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই কিছু পড়তে হবে। তার মানে এই না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সবগুলো আসবে। এই যে এখন যেগুলো পড়ছেন, হ্যাঁ এগুলো অবশ্যই পারা যায়, কিন্তু এর মধ্যেও দেখেন অনেকেই হচ্ছে ভুল করছিল। ইন প্লেসের ক্ষেত্রে অ্যাটের জায়গায়, ইনের জায়গায় অ্যাট বলছিল। হুম্যান সাকসিডেড ড্যাশ দ্য থ্রোন, এটা কি আপনারা পারেন? সাকসিডেড সাধারণত কি হয়? ইন হয় না? বাট এই ক্ষেত্রে কি হবে? সাকসিডেড সাধারণত ইন হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? Anonymous participant succeeded to, your succeeded to is the correct answer. এটা কেন হলো? আমরা জানি যে সাধারণত সাকসিডের সাথে ইন হয়, যেমন মায়াবতী succeeded in her first semester exam. First semester exam. অ্যানোনিমাস পার্টিসিপেন্ট ওই যে বললেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওইটা একটু পারা টাফ। নো, পারা টাফ না। আপনি জানেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনি একটু টেকনিক্যালি পড়বেন, একটু টেকনিক্যালি পড়লে আপনার হচ্ছে এটা পারা টাফ হবে না। এটারও একটা টেকনিক আমরা একটু পরে নিয়ে আসি। দেখেন সাকসিডের পরে সাধারণত ইন হয়, কিন্তু যদি সিংহাসন বা কোনো উপাধি যদি আপনি হচ্ছে সাকসিড করেন, সেই ক্ষেত্রে হবে টু। সাকসিডের পরে সাধারণত ইন হয়, সাকসিডের পরে সাধারণত ইন হয়, কিন্তু সিংহাসন বা কোনো কিছু, কোনো সম্পদ আপনি যদি লাভ করেন, মানে কোনো প্রপার্টি, সিংহাসন বা কোনো উপাধি যদি পান, এক্ষেত্রে সাকসিডেড টু হবে। কেমন? সাকসিডেড টু হবে, সাকসিডেড টু হবে। কেমন? অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আপনার আনসারটা কারেক্ট হয়েছে। যে আমরা এটার এক্সাম্পল আরেকটা আসবে, যেমন রেজওয়ানা চৌধুরী বর্ণা সাকসিডেড ড্যাশ পদ্মশ্রী রিসেন্টলি, পদ্মশ্রী পেয়েছে রিসেন্টলি আমাদের হচ্ছে রেজওয়ানা চৌধুরী বর্ণা, উনি হচ্ছে চতুর্থ বাংলাদেশি হিসেবে পদ্মশ্রী পেয়েছেন। এখন এই ক্ষেত্রে প্রিপোজিশন কি হবে? সাকসিডেড, রেজওয়ানা চৌধুরী সাকসিডেড ড্যাশ পদ্মশ্রী রিসেন্টলি, এই ক্ষেত্রে কি হবে? সাকসিডেড টু। অ্যানোনিমাস পার্টিসিপেন্ট সাকসিডেড টু, এই ক্ষেত্রে উইল ইউ স্টিক টু টু? রংপুরে আপনাদের কোনো ব্রাঞ্চ আছে? এটা একটু কাইন্ডলি আপনি কথা বলে নেন, পেজে কথা বলে নেন। কেমন? সাকসিডের পরে এই ক্ষেত্রে কি হবে? রেজওয়ানা চৌধুরী বর্ণা, এটার এক্সাম্পলটা কি আপনারা কাইন্ডলি দিবেন? অ্যানোনিমাস পার্টিসিপেন্ট আগেরটা আপনার কারেক্ট হয়েছে, এটা কি হবে একটু কাইন্ডলি লিখেন। এটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী
বর্ণা সাকসিডেড ড্যাশ পদ্মশ্রী রিসেন্টলি, বলেছে যে কোনো উপাধি, পদ্মশ্রী উপাধি উনি পেলেন না, এই ক্ষেত্রে ও হচ্ছে টু হবে। সাকসিডের পরে সাধারণত ইন হয়, বাট এই ক্ষেত্রে প্রেপোজিশন হবে টু। কেমন? আশা করি আমাদের আর ভুল হবে না। তারপরে আমরা দেখি যে কম্পেয়ার টু অর কম্পেয়ার উইথ। এখন কম্পেয়ার টু অর কম্পেয়ার উইথ আমরা একটু দেখব। কম্পেয়ার টু কম্পেয়ার উইথ এটা আমরা এখন একটু শিখব। যেমন সিমিলারিটিস বোঝাতে কম্পেয়ার টু বোঝায়, সাদৃশ্য বোঝাতে, ধরেন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য বোঝাতে সেখানে হচ্ছে কম্পেয়ার্ড টু ব্যবহার করা হয়, আর এটা হবে কম্পেয়ার্ড উইথ। সো কম্পেয়ার্ড টু এবং কম্পেয়ার্ড উইথ এর ক্ষেত্রে সাদৃশ্য বোঝাতে আমরা কম্পেয়ার্ড টু ব্যবহার করব, আর সাদৃশ্য বা ডিসিমিলারিটিস বোঝাতে আমরা হচ্ছে উইথ, কম্পেয়ার্ড উইথ ব্যবহার করব। তো কম্পেয়ার্ড টু আপনারা কোথায় ব্যবহার করবেন, সেখানে আপনি খেয়াল রাখবেন যে একটা বা দুইটা বস্তুবাচক জিনিসপত্র আছে। ব্যক্তির সাথে বস্তুর তুলনা হতে পারে, আবার বস্তুর সাথে বস্তুরও তুলনা হতে পারে। কেমন? তো বস্তুর সাথে বস্তু বা বস্তুর সাথে ব্যক্তির সাদৃশ্য বোঝাতে কম্পেয়ার্ড টু ব্যবহার করা হবে। আবার কম্পেয়ার্ড উইথ হচ্ছে ডিসিমিলারিটিস, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা। ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হলে সাধারণত উইথ হয়। কেমন? তো আমরা যখন এক্সাম্পল দেখব একটু পরে ক্লিয়ার হয়ে যাবে যে এই যে দেখেন, এটা হচ্ছে 45তম বিসিএস এর একটা প্রশ্ন দিয়েছি যে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার। 45তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল যে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার। এটা কি হবে? এটা একটু কাইন্ডলি আপনারা জানান। Sarkat, you were indeed an excellent teacher. But thank you so much, dear. Thank you so much, Sarah. Thank you so much, Sarah. Okay, two. MD Mamun two বলেছেন। রিঙ্কো ঘোষ ম্যাম, আপনার চুলের স্টাইলটা খুব অদ্ভুত, বাজে দেখাচ্ছে। আপনার কি আপা? আপনার কি? আপনার কি আপা? ক্লাস করতে না এসে যদি চুল দেখতে আসেন, ইউ শুড গেট লস্ট ফ্রম হিয়ার আপা। ওকে, টু টু লিখেছেন অনেকে, কমেন্টে চলে যাচ্ছে। কম্পেয়ার্ড টু, compared to, yes, compared to, yes, আপনারা সবাই টু লিখেছেন। এখন দেখেন anger may be compared to fire। এখন আমরা এটাকে কিভাবে, টুটা আমরা কিভাবে মনে রাখবো? টুটা হচ্ছে ধরেন আগুন এবং anger may be compared to fire। আমরা বলেছি যে এই ক্ষেত্রে টু এর ক্ষেত্রে একটা বস্তুবাচক জিনিস থাকবে, দুটো বস্তুবাচক জিনিসের তুলনা হতে পারে, আবার একটা বস্তু একটা ব্যক্তির তুলনাও হতে পারে। কেমন? এবং এদের সাদৃশ্য বোঝাবে। রাগকে হচ্ছে আগুনের সাথে তুলনা করা হয়, কারণ রাগ উঠলে মানুষ হচ্ছে আগুনের মতো জ্বলতে থাকে না, জ্বলে পুড়ে, মানে রাগ উঠলে মানুষ আগুনের মতো জ্বলতে থাকে না। তো হচ্ছে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। তো হচ্ছে আগুন এবং হচ্ছে অ্যাঙ্গার এবং আগুন, এটার কোয়ালিটির মধ্যে সাদৃশ্য আছে না? সাদৃশ্য আছে। আগুন এবং হচ্ছে অ্যাঙ্গারের মধ্যে সাদৃশ্য আছে, রাগ অনেকটা আগুনের মতো। হ্যাঁ, তো এটা 45তম বিসিএস এ এসেছিল সাদৃশ্য বোঝাতে। এবং কম্পেয়ার্ড টু এর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, আবার বলছি যে দুটোই বস্তুবাচক জিনিসের মধ্যে তুলনা হতে পারে, একটা ব্যক্তিবাচক বা একটা বস্তুবাচক জিনিসের মধ্যে তুলনা হতে পারে, কিন্তু তুলনা হলেও ওনাদের কোয়ালিটিটা সেম থাকবে। রাগ যেমন হচ্ছে আগুনের মতোই, আগুনের কোয়ালিটির সাথে রাগের, অ্যাঙ্গারের কোয়ালিটির মিল আছে, সাদৃশ্য আছে। এই জন্য আমরা এখানে টু লিখলাম। এটা হচ্ছে 38তম বিসিএস এর প্রশ্ন। আর এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে মনে হয় ল ডিপার্টমেন্টে ভর্তির একটা পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা এসেছিল যে শেলি ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ নজরুল। শেলিকে হচ্ছে নজরুলের সাথে তুলনা করা হয়, আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়। এখন দেখেন এই যে ব্যক্তিবাচক থাকবে, তুলনা করা হয়, মানে তুলনা করা মানে এই না যে যিনি শেলি তিনি যে নজরুল সেটা না, কিন্তু ওনাদের সাথে তুলনা করা হয়। দুটো ডিফারেন্ট পার্সন, বাট নজরুলের লেখার কোয়ালিটির সাথে পিবি শেলির লেখার কোয়ালিটির তুলনা করা হয়, এই জন্য এখানে উইথ হবে। এবং দেখেন এই যে এখানে ব্যক্তিবাচকও আছে, শেলি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নজরুল। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়,
না, is compared to, compared with Shakespeare. Rabindranath is compared with Shakespeare. আবার to light. বুক ইজ কম্পেয়ার্ড টু লাইট। এই যে দেখেন, যেখানে একটা ব্যক্তিবাচককে, ব্যক্তির সাথে ব্যক্তি তুলনা হলে আমরা কিন্তু উইথ দিচ্ছি, আবার হচ্ছে সিমিলার কোয়ালিটি আছে কিনা এটার ক্ষেত্রে উইথ। বুক ইজ কম্পেয়ার্ড টু লাইট, আমরা হচ্ছে বই এবং লাইট দুটোর বস্তুর মধ্যে কিন্তু কোনো সাদৃশ্য নাই, দুটো পুরাই আলাদা বস্তু, বই এবং আলো পুরোই আলাদা বস্তু, কিন্তু ওদের যে কোয়ালিটির মধ্যে সাদৃশ্য আছে, এই জন্য আমরা এখানে টু দিব। কেমন, বইকে জ্ঞান হচ্ছে আলোর সাথে কল্পনা করা হয় না, জ্ঞানকে হচ্ছে আলোর সাথে কম্পেয়ার্ড উইথ নজরুল আয়াস খান, ইউ আর রাইট, জ্ঞানকে আলোর সাথে কম্পেয়ার করা হয় না। সো বা বইকেও, বইয়ের সাথে আলোর কোনো হচ্ছে কোয়ালিটিগত দিক দিয়ে কোনো সাদৃশ্য নাই। একটা হচ্ছে কঠিন পদার্থ যেটাকে আমরা টাচ করতে পারি, আর একটা হচ্ছে আলো যেটাকে আমরা ফিল করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই দুটোকে একসাথে, এটার মধ্যে সিমিলারিটিস কোথায় আছে, যে ওদের কোয়ালিটিটা সিমিলার। কারণ হচ্ছে যে মানুষটা বই পড়ে সে অনেক এনলাইটেন্ড হয়, এই জন্য জ্ঞানের সাথে লাইটের একটা সিমিলারিটিস আছে, সাদৃশ্য আছে, এই জন্য বুক ইজ কম্পেয়ার্ড টু লাইট। আবার রবীন্দ্রনাথ ইজ কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার। এই জিনিসটা একটু খেয়াল রেখে আনসার করবেন। কেমন, এটা হচ্ছে মোহাম্মদ আশিক, আপনার বোঝানোর ক্ষমতা ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাদৃশ্য অর্থে হচ্ছে টু প্রেপোজিশন। এই যে দেখেন, একটু আগে যেটা বলছিলাম যে সাদৃশ্য অর্থে আমরা টু প্রেপোজিশন ব্যবহার করি। অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, আপনি বলছিলেন যে এরকম অনেক কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে যেগুলো মনে রাখা অনেক টাফ, কিন্তু এগুলো পরীক্ষাতে আসে। এখন দেখেন, এই যে এতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এই সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ এক, সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়। এই সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ এক, সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়, এবং প্রত্যেকটার পরে টু প্রিপোজিশন বসে, প্রত্যেকটার পরে টু প্রিপোজিশন বসে। 1 2 3 4 5 6 7 8, 8টা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি 1 মিনিটে শিখে যাচ্ছেন, যেগুলোর অর্থ হচ্ছে সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয় এবং যেটার পরে টু প্রিপোজিশন বসে। তো এই ধরনের প্রিপোজিশনকে আমরা একত্রে করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে একত্রে করে আমরা হচ্ছে পড়ব। তো আপনি যখন এই 8টা জিনিস একসাথে লিখে রাখবেন এবং উপরে লিখে রাখবেন সাদৃশ্য অর্থে, একবার দেখলেন, দুইবার দেখলেন, তিনবার দেখলেন, চতুর্থবারে গিয়ে আপনার কাছে এগুলো মনে রাখা কোনো ব্যাপারই না, কারণ আপনি অনেক সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এসেছেন, প্রিপোজিশনগুলোকে আপনি অনেক সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এসেছেন। এই যে সিমিলার টু, ক্লোজ টু, অ্যাকিন টু, ইকুইভ্যালেন্ট টু, অ্যালাইক টু, অ্যালাইড টু, আইডেন্টিক্যাল টু, প্যারালাল টু, এগুলো সব অর্থ হচ্ছে সাদৃশ্য, সিমিলিয়ার টু। আইডেন্টিক্যাল টু হচ্ছে সিমিলিয়ার টু, অ্যাকিন টু এর অর্থ হচ্ছে সিমিলিয়ার টু, ইকুইভ্যালেন্ট টু এর অর্থ হচ্ছে সিমিলিয়ার টু। তারপরে হচ্ছে যেমন হচ্ছে ও লেভেল ইজ ইকুইভ্যালেন্ট টু, O level is equivalent to SSC, right? A level is equivalent to HSC আমাদের বাংলা মিডিয়ামের। তো এই যে সব কিছুর অর্থ হচ্ছে সিমিলার টু, alike to, allied to, identical to, parallel to, এই যে সব সাদৃশ্য অর্থে প্রেপোজিশনগুলো আছে, এই একই রকমের প্রেপোজিশনগুলো আমরা একত্রে করে পড়বো, তাহলে এই জিনিসগুলো একই সাথে আমরা 8টা প্রেপোজিশন শিখে ফেলছি, যার পরে টু প্রেপোজিশন হয়, এটাও আমরা শিখে ফেলছি। কেমন, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা 8টা প্রিপোজিশন শিখে ফেলছি, যেটার অর্থ এক এবং যেটার পরে একই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু। ওকে ওকে, ইয়া, এটা আশা করি আপনারা এখন বুঝতে পারবেন যে এইভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়বেন। কেমন, সিস্টেমেটিক ওয়েতে পড়বেন,
কোনো কোনো প্রিপোজিশনের পরে ইন বসে, কোনো কোনো প্রিপোজিশনের পরে ফর বসে। এগুলো একটু রাইমস করে করে পড়বেন। রাইমস করে করে পড়লে হবে কি যে আপনি এটা হচ্ছে ভুলবেন না। যেমন হচ্ছে কিছু প্রিপোজিশন উইথ, কিছু প্রিপোজিশনের পরে হচ্ছে উইথ বসে, যেমন হচ্ছে কানেক্ট উইথ, কনস্পায়ার উইথ, এগুলো এক করে করে পড়বেন। কানেক্ট উইথ, কনস্পায়ার উইথ, এগুলো হচ্ছে এক করে করে পড়বেন। উইথ কোন কোন ইয়ার পরে বসে, কোন কোন ওয়ার্ডের পরে বসে, সেগুলো পরে আমরা হচ্ছে একত্রে করে শিখে ফেলবো। কেমন? আমরা হচ্ছে একত্রে করে শিখে ফেলবো। যেমন হচ্ছে কন্ট্যাক্ট উইথ, হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ হিম, আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ হিম, এই যে উইথ দিয়ে আমরা শিখে ফেললাম। তারপরে আবার হচ্ছে ইউ আর নট কোঅপারেটিং উইথ মি, কোঅপারেট উইথ, কোঅপারেট উইথ, ইউ আর নট কোঅপারেটিং উইথ মি। এই যে উইথ দিয়ে যে প্রিপারেশনগুলো, এগুলো আমরা কিন্তু চারটা শিখে ফেললাম। একবারে যখন শিখে ফেলবো তখন দেখবেন কি যে এইভাবে পড়তে পড়তে অটোমেটিক্যালি আপনার মাথায় ঢুকে যাবে। যেমন আমরা পড়বো কন্ট্যাক্ট উইথ, কানেক্ট উইথ, কনস্পায়ার উইথ, কোঅপারেট উইথ, এগুলো যখন রাইমস করে করে পড়তে থাকবো তাহলে দেখবেন কি যে এই প্রিপোজিশনগুলো আমাদের হচ্ছে অটোমেটিক্যালি মুখের আগায় এসে থাকবে যে কনস্পায়ারের পরের প্রিপোজিশনটা কি। যেমন ইকুইভ্যালেন্টের পরের প্রিপোজিশনটা টু আমাদের মুখের আগায় এসেই থাকে। তারপর হচ্ছে কোঅপারেট, কোঅপারেটের পরের প্রিপোজিশনটা উইথ হবে, এটাও আমাদের মুখের আগায় এসে থাকবে। কেমন? এরকম হচ্ছে উইথ দিয়ে আমরা কিছু প্রিপোজিশন একবারে পড়ে ফেলবো। কেমন? উইথ দিয়ে কিছু প্রিপোজিশন আপনি একবারে পড়ে ফেললেন। তারপরে হচ্ছে আপনার ইয়া দিয়ে, বাই দিয়ে কিছু প্রিপোজিশন একবারে পড়ে ফেললেন, টু দিয়ে কিছু প্রিপোজিশন একবারে পড়ে ফেললেন। তাহলে আপনার কি হবে? আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জাস্ট কানের কাছে বাজতে থাকবে যে কোনটার পরে কোন প্রিপোজিশনটা হবে, কানের কাছে বাজতে থাকবে যে কোনটার পরে কোন প্রিপোজিশনটা হবে। আপনারা সাউন্ড করে করে পড়বেন, সাউন্ড করে করে পড়বেন। ইকুইভ্যালেন্ট টু, অ্যাকিন টু, এইভাবে যখন পড়বেন এক্সামে যখন কোয়েশ্চেনটা আসবে অটোমেটিক্যালি আপনার বাজতে থাকবে যে আকিনের পরে, আকিন ওয়ার্ডটা বলার সাথে সাথে টু প্রিপোজিশনটা আপনার মুখের আগে চলে আসবে। তাহলে আপনার প্রিপোজিশনের প্রিপারেশন মোটেও কঠিন হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হাজার হাজার হলেও সবগুলো কি পরীক্ষাতে আসে? অবশ্যই না। লিমিটেড কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষাতে আসে, এটা আমরা হচ্ছে ক্লাসের শেষে ডিসকাস করব। টকিং টু ইউ ইজ আ কিন ড্যাশ ওয়েস্টিং টাইম, টকিং টু ইজ আ কিন ড্যাশ ওয়েস্টিং টাইম। আমরা বলেছিলাম সিমিলিয়ারের সাথে সাথে akin to মানে হচ্ছে সিমিলিয়ার, তো akin to হবে, akinএর পরে হচ্ছে টু হবে। টকিং টু ইজ akin to wasting time. ফুটবল is akin to rugby, রাগবি, হ্যাঁ অনেকটা সিমিলার। রাগবি এবং ফুটবল অনেকটা সিমিলার, বল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো এই যে এইভাবে আমরা পড়বো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমাদের মুখের আগায় চলে আসবে। কেমন? তারপর হচ্ছে কজ ফর ভার্সেস কজ অফ, এটা হচ্ছে একটা এটা বিসিএস এও এসেছিল, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পরীক্ষাতেও এটা এসেছিল যে হি হ্যাজ নো গুড কজ ড্যাশ কমপ্লেইন, darkness was the cause that he's losing his way. আপনি দেখেন কজ ফর ভার্সেস কজ অফ, এটা হচ্ছে বিপরীতমুখী, দুইটার অর্থটা হচ্ছে বিপরীত। এই দুটোর মধ্যেই হচ্ছে প্রিপোজিশনটা এখানে আসবে, দুটোর অর্থ বিপরীতমুখী। এখন কোথায় কজ ফর বসবে, কোথায় কজ অফ বসবে, এটা হচ্ছে আমরা এখন শিখবো। কেমন? কোথায় কজ ফর বসবে, কোথায় কজ অফ বসবে, এটা হচ্ছে আমরা এখন শিখবো। কেমন? কজ ফর ভার্সেস কজ অফ, এটা একটু কাইন্ডলি কমেন্ট করুন। আকিন ওয়ার্ডটা ওখানে থেকে মনে হয়ে গেছে। ওকে ওকে ওকে, আপনার একটু কজ ফর কজ অফ, অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, কজ ফর কজ অফ। কজ ফর হচ্ছে কেন হলো আমি বলি, যেটা যেমন হি ওয়াজ নো গুড কজ ফর কমপ্লেইন্ট, তাকে নিয়ে কমপ্লেন করার কোনো কারণ নেই। হি হ্যাজ নো গুড কজ ফর কমপ্লেইন মানে কোনো কারণ যদি না থাকে, কোনো কারণ যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কজ ফর, আর যদি কারণ থাকে সেক্ষেত্রে হচ্ছে কজ অফ। ডার্কনেস ওয়াজ দ্য কজ অফ হিজ লুজিং হিজ ওয়ে, হি ওয়াজ নো গুড কজ ফর কমপ্লেইন্ট। হ্যাঁ, ডার্কনেস ওয়াজ দ্য কজ অফ হিজ লুজিং ওয়ে। যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে কজ ফর, আর যদি কারণ থাকে সেক্ষেত্রে হচ্ছে কজ অফ। কারণ থাকলে কজ অফ,
কজ অফ, না থাকলে কজ ফর, কজ ফর। ওকে, কারণ থাকলে কজ অফ, কারণ না থাকলে কজ ফর। ওকে, এবার আসি Pioz is a restaurant where the French senator sit. Pioz is a restaurant or restaurant dash where the French senator eat. এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2019 সালের একটা প্রশ্ন। তো এটার হচ্ছে আনসার কি হবে, কাইন্ডলি কেউ বলতে পারবেন? এটার আনসারটা কি হবে, কাইন্ডলি কেউ বলতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ সো মাচ। শাহরুখ খানের ইয়া থেকে আপনার মনে পড়ে এক্স্যাক্টলি, মানে আমরা ডে টু ডে লাইফে যখন এই প্রিপোজিশনগুলো ইউজ করতে থাকবো, কানে বাজতে থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার ওয়ে এটাই, জাস্ট আপনি কানে বাজাতে থাকবেন, অটোমেটিক্যালি একটা সেন্টেন্স যখন আপনার সামনে আসবে এরপরের প্রিপোজিশনটাও আপনার মুখের আগেই থাকবে, কারণ আপনি হচ্ছে এইভাবে বারবার শুনেছেন বারবার শুনেছেন বারবার শুনেছেন। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার বেস্ট ওয়ে, বারবার শুনেছেন এই জন্য। এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2019 সালের একটা প্রশ্ন, যেটা হচ্ছে Pioz is a restaurant। এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন কিভাবে করে আমি জানি না। Pioz is a restaurant or restaurant where dash where the French senator sit। এটা একটা স্পেসিফিক্যালি একটা রেস্টুরেন্টের নাম বলছে। স্পেসিফিক্যালি আমি ধরেন আমি রেস্টুরেন্টে খেয়েছি, ইন হবে সেই ক্ষেত্রে। আমি রেস্টুরেন্টে খেয়েছি সেখানে ইন হবে, বাট আমি যদি বলি আমি কেএফসিতে খেয়েছি সেই ক্ষেত্রে সেটা অ্যাড হয়ে যাবে, কারণ স্পেসিফিক্যালি কোন রেস্টুরেন্টে খেয়েছি সেটার নাম আমি উল্লেখ করছি। সো এখানে রেস্টুরেন্টের নাম উল্লেখ করা আছে, দ্যাটস ওয়াই ইট শুড বি অ্যাড। ওকে, স্পেসিফিক্যালি এখানে নাম উল্লেখ করা আছে, দ্যাটস ওয়াই ইট শুড বি অ্যাড। ওকে, যদি রেস্টুরেন্টের নাম উল্লেখ না করে শুধু রেস্তোরাঁ থাকতো, কোন রেস্তোরাঁ আমরা জানি না। I often take my breakfast in restaurant। রেস্টুরেন্টে আমি হচ্ছে অফেন হচ্ছে ব্রেকফাস্ট নেই, কিন্তু আমি যদি বলি যে স্টার কাবাব, রেস্টুরেন্টটা কেটে দিয়ে স্টার কাবাব দিলাম, কাবাব ওকে বিএবি স্টার কাবাব। আই অফটেন টেক মাই ব্রেকফাস্ট, এই ক্ষেত্রে আর ইন থাকবে না, অ্যাড হয়ে যাবে। স্পেসিফিক কোনো স্থানের ক্ষেত্রে সেখানে আর ইন থাকবে না, অ্যাড হয়ে যাবে। কেমন? অ্যাড হয়ে যাবে। কেয়ার ফর ভার্সেস কেয়ার অ্যাবাউট, কেয়ার ফর ভার্সেস কেয়ার অ্যাবাউট, যেমন আই ডোন্ট কেয়ার ড্যাশ ইয়োর ওপিনিয়ন। কেয়ার ফর ভার্সেস কেয়ার অ্যাবাউট, এটার হচ্ছে আনসারটা কি হবে, কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করেন। Mehdi Hassan at yes, restaurant at where the French senator sit. You are right. Okay. Care for versus care about. Anonymous participant, yeah, your answer is correct. Mehdi Hassan at yeah, আগেরটা at ছিল, আর এটা হচ্ছে I care about, I don't care about your opinion. I don't care about your opinion. I don't care about your opinion, but এখানে যদি থাকতো যে I care for you, I care, ওই ক্ষেত্রে হইতো for you। দেখবেন যে এটা কিভাবে মনে রাখবেন, যে care about and care for এর কিভাবে মনে রাখবেন। care about এর মধ্যে একটা পজিটিভ নেগেটিভ দুটো কনোটেশনই থাকে, পজিটিভ নেগেটিভ দুটো কনোটেশনই থাকতে পারে, বাট ফরের ক্ষেত্রে শুধু পজিটিভ কনোটেশন থাকবে। সো অলরেডি উই গট আ নেগেটিভ কনোটেশন, I don't care about your opinion, সো এখানে we will use about। আর যদি হচ্ছে ইয়া দিতাম যে আই ডোন্ট যদি না থাকতো I care, তখন হতো I care for your opinion। ওকে, I care for your opinion। অ্যাবাউট এর ক্ষেত্রে একটু পজিটিভ নেগেটিভ দুটো কনোটেশনই থাকবে, আর হচ্ছে ফর এর ক্ষেত্রে কেয়ার ফর এর ক্ষেত্রে অনলি পজিটিভ কনোটেশন থাকবে। কেমন? She has a knack dash acquiring knowledge। knack, she has a knack, এটা কি হবে? She has a knack
Yes, I don't care about. She has a knack. কি হবে এটা? She has a knack for. I have a knack for. She has a knack for acquiring knowledge. I mean, I have a knack for cricket. কেউ কেউ ক্রিকেট পছন্দ করে। You have a knack for cricket. কেউ কেউ ক্রিকেট পছন্দ করে, সেটা হচ্ছে you have a knack for cricket. কেউ কেউ হচ্ছে আপনার ডান্স পছন্দ করে বা হচ্ছে পেইন্টিং পছন্দ করে, so they have a knack for painting or dancing. Okay? Knack of না knack for হবে, knack for হবে কেমন? তো হচ্ছে আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেটা হচ্ছে পরীক্ষাতে অনেক আসে, সেটা হচ্ছে আমরা আজকে একটু শিখবো কেমন? এই যে দেখেন, এবার আমরা হচ্ছে আসি গ্ল্যাড দিয়ে, যেমন যদি কোনো কিছু কারণে আনন্দিত হয় তাহলে আমরা হচ্ছে সেখানে অ্যাবাউট দিব, কোনো কিছু কারণে। I am glad for বা about my result, হচ্ছে আমার রেজাল্টের কারণে হচ্ছে গ্ল্যাড, আনন্দিত। আই এম গ্ল্যাড ফর অ্যাবাউট মাই রেজাল্ট। তো হচ্ছে গ্ল্যাড যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন হয় ওগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। আই এম গ্ল্যাড ফর অর অ্যাবাউট মাই রেজাল্ট। ওকে, আই এম গ্ল্যাড ফর অর অ্যাবাউট মাই রেজাল্ট। এখানে দেখেন, এখানে কি হবে? আই এম গ্ল্যাড ফর অর অ্যাবাউট মাই রেজাল্ট। হ্যাঁ, কোনো কিছুর কারণে যদি আমরা আনন্দিত হই সেটার ক্ষেত্রে হবে কি আই এম গ্ল্যাড ফর, না আই এম গ্ল্যাড ফর ইউ যদি হতো তাহলে আই এম গ্ল্যাড ফর ইউ। অর এখানে ফর হবে না, অ্যাবাউট হবে, কারণ আমার রেজাল্টের কারণে আমি হচ্ছে আনন্দিত। এই ক্ষেত্রে হচ্ছে গ্ল্যাড হবে। গ্ল্যাড হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে, ও সরি আমি হচ্ছে ভুল করেছি, কোনো কিছু কারণে আই এম গ্ল্যাড অ্যাট ইউর, আমি হচ্ছে ভুল করেছি। ফলাফলের ক্ষেত্রে হচ্ছে গ্ল্যাড অ্যাট হবে, ফলাফল এর ক্ষেত্রে গ্ল্যাড অ্যাট, আমি ভুল করেছি, সরি, গ্ল্যাড অ্যাট হবে। যেমন আই অ্যাম গ্ল্যাড অ্যাট ইয়োর রেজাল্ট। আর কোনো কিছু কারণে যদি আমরা করি, কারণে অর্থে কোনো কিছুর কারণে আনন্দিত হলে সেই ক্ষেত্রে হচ্ছে গ্ল্যাড অ্যাবাউট। কোনো কিছু কারণে আনন্দিত হলে সেখানে রেজাল্টের ক্ষেত্রে আমরা গ্ল্যাড অ্যাট হবে। কোনো কিছুর ক্ষেত্রে আই এম গ্ল্যাড অ্যাবাউট your new flat, new car, your new car. কেউ একজন নতুন গাড়ি কিনেছে এবং সেটা দেখে যদি আপনি আনন্দিত হন সেই ক্ষেত্রে আমরা গ্ল্যাড অ্যাবাউট হবে। সো গ্ল্যাড, আমরা সিটের পরে, সিট যেরকম শিখেছিলাম, সিট একই ওয়ার্ডের পরে যখন প্রিপোজিশন পাল্টে যায়, অর্থ পাল্টে যায়, এটাও একটা টেকনিক। এইভাবেও আমরা শিখবো আই এম গ্ল্যাড অ্যাবাউট ইয়োর নিউ কার। এই ক্ষেত্রে কোনো কিছু কারণে যদি আনন্দিত হন সেটা, আর যদি রেজাল্টের কারণে আনন্দিত হন সেই ক্ষেত্রে হবে গ্ল্যাড অ্যাট। কেমন? রেজাল্টের কারণে যদি আনন্দিত হন তাহলে সেই ক্ষেত্রে হবে গ্ল্যাড অ্যাট। এটা আমরা একটু কমেন্ট দেখি যে এ পর্যন্ত কি আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে? এ পর্যন্ত কি আপনাদের এক্সাম্পলগুলো ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আবার দক্ষতা বোঝাতেও অ্যাট বসে, আমরা যেটা বলেছিলাম যে ইউ আর গুড অ্যাট ম্যাথমেটিক্স, শি ইজ গুড অ্যাট ইংলিশ। হ্যাঁ, আবার দক্ষতা বোঝাতে আর একটা আছে, একটা ফ্রেজ আছে, অ্যাট হোম ইন। এইটা হচ্ছে দক্ষতা বোঝাতে আমরা জানি অ্যাট বোঝায়, কিন্তু আবার একটা ফ্রেজাল কিছু ফ্রেজ থাকে, ওটার সাথে কিছু প্রিপোজিশন থাকে, তখন হচ্ছে আমরা হচ্ছে ইন প্রিপোজিশনটা নিব। শি ইজ অ্যাট হোম ইন হবে। হ্যাঁ, অ্যাট প্রিপোজিশনে এক্ষেত্রে ইন নিব। যেমন আবার আরেকটা আছে যে আমার হাত ধরো না, আমার হাত ধরো না, ডু নট catch, hold
of or to my hand। হাত ধরা অর্থে আবার কোন প্রিপোজিশন ব্যবহার করা হয়? হাত ধরা অর্থে আমরা দেখব যে অর্থ বুঝে বুঝেও প্রিপোজিশন পড়ব। যেমন আমার হাত ধরো না, ডু নট ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড অর টু মাই হ্যান্ড। ডু নট ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড অর টু মাই হ্যান্ড। এটা হচ্ছে কাইন্ডলি আপনি একটু কমেন্ট করে জানান যে আমার হাত ধরো না, ডু নট ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড অর টু মাই হ্যান্ড। Do not catch hold of my hand or to my hand. Do not catch hold of my hand or to my hand. Glad to knack for এর বাংলা অর্থ কি? মানে কোনো কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট থাকা, আগ্রহ থাকা, সেটা হচ্ছে প্রবল আগ্রহ থাকার অর্থ হচ্ছে knack for। আয়াস খান কোনো কিছুর ক্ষেত্রে প্রবল আগ্রহ থাকার অর্থ হচ্ছে knack for। knack for। আয়াস খান ন্যাক ফর বাংলা অর্থটা জেনেছেন? ন্যাক অফ অ্যাকোয়ারিং নলেজ হবে না মেহেদি হাসান, ন্যাক ফর হবে। ওকে, নতুন কোনো কমেন্টের জন্য ওয়েট করছি। ডু নট ক্যাচ হোল্ড, এটা হচ্ছে দেখেন, এটা মনে রাখবেন যে ডু নট ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড, এই ক্ষেত্রে আমার হাত ধরো না, এই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডু নট ক্যাচ হোল্ড অফ। হোল্ড অফ মানে ধরা, হোল্ড অফ মানে ধরা। ডু নট ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড, হোল্ড অফ এটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন। কেমন? আবার হচ্ছে দেখেন আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো হচ্ছে পরীক্ষাতে আসে, আমরা আরো কিছু এক্সাম্পল দিতে পারি। আপনার ন্যাক ফর এর বাংলা, আয়াস খান আপনার কি ন্যাক ফর এর বাংলাটা ক্লিয়ার হয়েছে? যে কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ থাকা, সেটা হচ্ছে ন্যাক ফর। তারপর হচ্ছে আর একটা প্রিপোজিশন আসে, যেমন ফ্রেজ, ফ্রেজার প্রিপোজিশনগুলো আমরা এখন শিখছি। যে ফ্রেজ থেকে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো দেখি, যে অ্যাট হোম ইন দেখলাম, অ্যাট হোম ইন দেখলাম। তারপরে হচ্ছে গেট রিড, গেট রিড অফ। এই যে এই ফ্রেজাল প্রিপোজিশনগুলো ক্যাচ হোল্ড অফ, হোল্ড অফ, এই ফ্রেজের সাথে কানেক্টেড প্রিপোজিশনগুলো আপনারা মাথায় রাখবেন। কেমন? ফ্রেজের সাথে কানেক্টেড প্রিপোজিশনগুলো একত্রে করে তারপরে পড়বেন। ফ্রেজের সাথে কানেক্টেড প্রিপোজিশনগুলো একত্রে করে তারপরে আমরা পড়বো। কেমন? আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক আসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অনেক আসে, সেটা হচ্ছে ইনসিস্ট। ইনসিস্ট, ইনসিস্টের পরে প্রিপোজিশন কোনটা বসে? সেটা হচ্ছে অন। হি insisted me on going there। এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে যে হি ইনসিস্টের পরে অন বসে, ইনসিস্ট অন, গেট রিড অফ। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, এগুলো আমরা কি করব? আমরা মাথায় রাখবো। এগুলো কোনো রুলস দিয়ে হচ্ছে না, কিন্তু আমরা হচ্ছে এইগুলো ঘুরে ফিরে পরীক্ষাতে আসছে। সো এখন আমরা যেগুলো ডিসকাস করছি যে পরীক্ষাতে ঘুরে ফিরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেয়, ওগুলো কিছু আছে যে ফ্রেজ থেকে প্রিপোজিশন দেওয়া হয়, ওই ফ্রেজগুলো আমরা মাথায় রাখবো, মুখস্থ করে ফেলবো। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো হচ্ছে মাথায় রাখবো। কেমন? দেখেন আরেকটা আছে ইন্ডিপেন্ডেন্ট। অফ নাকি ফ্রম? এটা আমরা প্রায় ভুল করি। এটার আনসারটাকে একটু আমরা কমেন্ট করি। এটার আনসার বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান অর ফ্রম পাকিস্তান। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান নাকি ফ্রম পাকিস্তান? বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান না ফ্রম পাকিস্তান? এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। কেমন?
বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান অর ফ্রম পাকিস্তান? কমেন্টটা দেখি। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান নাকি ফ্রম পাকিস্তান? কমেন্টটা কোথায় গেল? ফ্রম ফ্রম পূর্ণচন্দ্র রয় লিখেছেন ফ্রম। ফ্রম পাকিস্তান পূর্ণচন্দ্র রয় লিখেছেন ফ্রম। এএসএম আমানুল্লাহ লিখেছেন ফ্রম। মোহাম্মদ আশিক লিখেছেন ফ্রম। বাট আনফর্চুনেটলি ইউ আর নট রাইট, ইউ আর রং। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান, এটা আমরা ভুল করি। ইন্ডিপেন্ডেন্ট ফ্রম পাকিস্তান না, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান। ইন্ডিপেন্ডেন্ট অফ, ইন্ডিপেন্ডেন্ট অফ, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম না। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান, এটা আপনারা ভুল করেন না কেমন? বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান, এটা আপনারা ভুল করেন না কেমন? বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান, ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান, কিন্তু ডিপেন্ডেন্ট যদি হতো সেক্ষেত্রে আবার অন হতো। ডিপেন্ডেন্ট হলে আবার অন হতো। My family is dependent on me. এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা অফ দেব। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ পাকিস্তান ফ্রম পাকিস্তান না, এটা আমরা ভুল করি। ডিপেন্ডেন্ট হচ্ছে হলে আবার, ইন্ডিপেন্ডেন্ট হলে অফ, ডিপেন্ডেন্ট হলে অন। যেমন মাই ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন মি। ওকে, সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়। এই যে আপনারা বলছিলেন যে এগুলো পারা যায়, বাট মনে হয় পারা যায় কিন্তু পারা যায় না, মনে হয় পারা যায় কিন্তু পারা যায় না। এটা এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? মনে হচ্ছে যে ক্লাসটা হেল্পফুল? আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, আমরা বলি না শি ইজ গুড অ্যাট ইংলিশ, কিন্তু কোনো কিছুতে দক্ষ যদি না হয় সেক্ষেত্রে আমরা আবার কোন প্রিপোজিশন বসাবো? she is good for nothing, good for nothing। বলেছিলাম যে দক্ষতা বোঝাতে প্রিপোজিশন অ্যাট বসে, যে শি ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথমেটিক্স, কিন্তু শি ইজ নট গুড, শি ইজ গুড ফর নাথিং। এই ফ্রেজটা আমরা প্রায়ই পড়ি না, গুড ফর নাথিং। সো এই পর্যন্ত যতগুলো ফ্রেজাল ওয়ার্ডগুলো আমরা পেলাম, এটার সাথে যে প্রেপোজিশনগুলো বসে এগুলো আমরা মাথায় রাখবো কেমন? যে ফ্রেজাল ওয়ার্ডগুলো পেলাম এগুলোর সাথে যে প্রেপোজিশনটা বসে ওগুলো আমরা মাথায় রাখবো কেমন? শি ইজ গুড অ্যাট ইংলিশ দেখছি, আবার শি ইজ গুড ফর নাথিং। কোনো কিছুতে দক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করছি, কিন্তু আবার যখন কোনো কিছুতে আমরা ভালো না, কেউ ভালো না কোনো কিছুতে, ওই ক্ষেত্রে আবার ফর হয়ে যাচ্ছে, ওই ফ্রেজটা চলে আসছে যে শি ইজ গুড ফর নাথিং। তো এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? ওই ইন্ডিপেন্ডেন্ট অফ দিবেন, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দিবেন না, ডিপেন্ডেন্ট অন দিবেন। ওকে, ডিপেন্ডেন্ট অন দিবেন। তো হচ্ছে এই যে এই প্রেপোজিশনগুলো যেগুলো হচ্ছে মনে হয় অনেক সহজ, বাট সহজ না, বারবার ভুল হচ্ছে, এগুলো কি আমরা মাথায় রেখে পড়তে পারবো? এগুলো কি মাথায় রেখে পড়তে পারবো? ইজ ইট ক্লিয়ার পিপল? এখনো ফ্রম, ওকে, আয়াস খান ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, কমেন্টটা একটু দেখা যাচ্ছে না, সরি। ক্লিয়ার, পূর্ণ চক্রবর্তী, ইয়া, ঠিক আছে। আমরা তাহলে দক্ষতা বোঝাতে অ্যাট হয়, আমরা এটা জেনেছি, কিন্তু আমরা যদি কোনো কিছুতে ভালো না হয় ওটার একটা ফ্রেজ আছে আমরা জানি, সেটা হচ্ছে গুড ফর নাথিং। তো এটাও হচ্ছে মাথায় রাখবো যে গুড ফর নাথিং। আরেকটা ব্যাপার আমার মাথায় এসেছে, তখন আমি ভুলে গিয়েছিলাম, যে এই যে আমরা যখন অন পড়ছিলাম, অ্যাট পড়ছিলাম, ইন পড়ছিলাম, তো হচ্ছে দেখেন কিছু কিছু গাড়ি আছে যে গাড়িটা হচ্ছে আপনার ব্যক্তি মালিকানাধীন না, কিছু গাড়ি আছে যদি ব্যক্তি মালিকানাধীন হয়,
হয় কোনো গাড়ি যদি ব্যক্তি মালিকানাধীন হয় সেক্ষেত্রে অ্যাট বসে। যেমন আমরা হচ্ছে ইয়া কিনি, কার কিনি, স্কুটি, আমরা কার কিনি, তারপরে হচ্ছে আরো কি 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 হচ্ছে নিজেদের জন্য কিনি, কার কিনি, এটা তো ব্যক্তি মালিকানাধীন। সাইকেল কিনি, স্কুটি কিনি, বাইক কিনি, হ্যাঁ, কিন্তু এটা ব্যক্তি মালিকানাধীন হলেও সমস্যা আছে এখানে। এখানে একটা কিন্তু আছে, রুলসটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে অ্যাট বসে। যেমন আই অ্যাম অ্যাট মাই কার। কিন্তু যেগুলো ব্যক্তি মালিকানাধীন নয় সেই ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট না বসে হয় ইন। যেমন I am traveling হচ্ছে no, ব্যক্তি মালিকানাধীন ন। I am sitting in a bus. I am sitting in a bus. But I am sitting at my car. Sitting in a bus. এটা ব্যক্তি মালিকানাধীন না, আমরা তো বাস নিজের পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করি না, এই জন্য হচ্ছে আই এম সিটিং ইন আ বাস। আবার হচ্ছে এরোপ্লেন, প্রাইভেট জেট মানুষ ব্যবহার করে ঠিকই, কিন্তু প্রাইভেট জেট এটা তো আমরা খুব কমনলি দেখি না। সচরাচর আমি এরকম কোনো ব্যক্তিগতভাবে কোনো মানুষকে চিনি না যার হচ্ছে একটা প্রাইভেট জেট আছে। সো এই ক্ষেত্রে ওই যে এরোপ্লেনের ক্ষেত্রে হচ্ছে ইন হবে, আপনি যখন এরোপ্লেনে থাকবে ইন হবে। আবার যদি আপনি কারে থাকেন অ্যাট হবে। আমি বলেছিলাম যে ব্যক্তি মালিকানাধীনের যানবাহনগুলোতে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব, কিন্তু আমরা বাইসাইকেলটা আবার একটু ডিফারেন্ট। বাইসাইকেলটা ডিফারেন্ট কারণ আপনি দেখেন সাইকেলটা যখন আমরা হচ্ছে বসি তখন হচ্ছে এই যে সারফেসে বসি না এখানে, তো এই ক্ষেত্রে অন হবে, অন বাইসাইকেল, অন বাইসাইকেল। বাইকের ক্ষেত্রে সেম, বাইসাইকেলের ক্ষেত্রে অ্যাটও হবে না, ইনও হবে না। আমরা বলেছি যে কোনো সারফেস টাচ করলে সেটা হচ্ছে কোনো সারফেস টাচ করছে এবং আপনার উপরে কিছু নাই, সেক্ষেত্রে হচ্ছে অন প্রিপোজিশন বসে। সো ব্যক্তি মালিকানাধীন গাড়ি যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন বসাবো? অ্যাট। যেগুলো আমরা হচ্ছে পার্সোনাল কাজের পারপাসে ব্যবহার করি না সেগুলোতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু বাইসাইকেল, বাইক, স্কুটি এগুলো হচ্ছে আমাদের ব্যক্তি মালিকানাধীন হলেও এটা আমরা সারফেসের উপর বসে চালাই, এই জন্য এটা টাচ করে, সারফেসটা টাচ করে চালাই, এই জন্য এটা হবে অন। কেমন? সো হচ্ছে আই থিঙ্ক উই উইল কল ইট আ ডে, উই উইল কল ইট আ ডে। ওকে, আজকে হচ্ছে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা, পূর্ণচন্দ্র রয় বলেছেন ইন দ্য অফিস অর অ্যাট দ্য অফিস। অ্যাট দ্য অফিস হবে, স্পেসিফিক্যালি অফিস, কনসার্ট এই জায়গার ক্ষেত্রে অ্যাট বসবে, অ্যাট দ্য অফিস হবে। কেমন পূর্ণচন্দ্র রয়? ঠিক আছে, উই ক্যান কল ইট আ ডে। আজকে ক্লাসটা এখানে শেষ করে দেন। থ্যাংক ইউ।